হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা সবাই? চলে আসছি আবারও ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 5-এ আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। সবাই দেখি আগে দ্রুত লাইভে জয়েন করেন। আগে দেখি লাইভে জয়েন করেন। আপনাদেরকে এখনো দেখা যাচ্ছে না কেন? আপনারা কি জয়েন করে ফেলছেন? দেখি তো, আগে গ্রুপগুলোতে শেয়ার করি। হ্যাঁ, প্রতিদিন শুরুতে কাজ কি? আর প্রতিদিন শুরুতে কাজ তো এগুলাই। প্রত্যেক দিন ক্লাসের শুরুতে সবার প্রথম কাজ হচ্ছে আপনাদেরও এবং আমাদেরও আর শেয়ার করা। শেয়ার যদি করেন তাহলে হচ্ছে যে সবাই দেখতে পাবে। সবাই যদি দেখতে পায় তাহলে হচ্ছে যে ভালো লাগবে অনেক। সবাই দেখতে পাইলে হচ্ছে তোমার কি ক্লাসটা সবার বেশিরভাগ স্টুডেন্টদের কাছে পৌঁছাইলে ক্লাস নিতে মজা লাগবে। ঠিক আছে? সো আপনারা যারা যারা আছেন তারা সবাই একটু পারলে প্লিজ আগে একটু শেয়ার করে দিয়েন। ঠিক আছে? সো অলরেডি অনেক স্টুডেন্ট চলে আসছে। কেমন আছেন আপনারা সবাই? দেখি আগে বলেন দেখি কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আজকে এইচএসসি 28 রশনি, ওয়ালাইকুম আসসালাম। সানিয়া নিঝুম, টম জেন লিখছে স্যার অনেক ওয়েট করছি, আমি লাইভে আসছি 9:12-তে, 9:12 বা 13-তে, 12 মিনিট 13 মিনিট অপেক্ষা করে অনেক অপেক্ষা করছি স্যার। আল্লাহ, এই জীবনে এত অপেক্ষা কেমনে করলেন আপনারা আগে বলেন দেখি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমার এই একদম ঠিক টাইমে ওভারল্যাপ হয়ে গেছে হচ্ছে তোমার আমার ব্যাচ অদম্যের সাথে। মানে আমার যে এইচএসসি 27 ব্যাচের নাম হচ্ছে অদম্য, এইচএসসি 28 ব্যাচের এখনও কোনো নাম দেওয়া হয় নাই। আমরা নাম দিব কিছু না কিছু একটা হয়তো বা, কিন্তু 27 এই অদম্যর টাইমটার সাথে একটু ওভারল্যাপ হয়ে যাওয়াতে আমি 5-7 মিনিট 10 মিনিট যদি এদিক সেদিক করি, নেক্সট ক্লাস থেকে 9:15-তেই আসবে বলে দিলাম। যাও, 9:15-তে আসলে মন খারাপ করবা না, ঠিক আছে? 9:15 পর্যন্ত অপেক্ষা করবা। যেমন এখন বাজে 9:10, 12, 15, এখন 15 বাজতেছে। ঠিক আছে? সো নেক্সট ক্লাস থেকে এটা মাথায় রাখিও। তোমরা সবাই কেমন আছো আগে একটু বলো দেখি, এবং আমাকেও জিজ্ঞেস করো যে স্যার আপনি কেমন আছেন। এই যে তামান্না বললো যে স্যার আপনি কেমন আছেন, ভেরি গুড। অতৃপ্ত আত্মাও আমাকে জিজ্ঞেস করতেছে যে কেমন আছেন। অতৃপ্ত আত্মা, চিন্তা করো তার নাম কি। ভাই রে ভাই, আমার তো ভয় লাগতেছে। আমার লাইভে কে কে চলে আসছে? আমার লাইভে যদি আত্মা, প্রেতাত্মা, পেতনি, ভূত, জিন, চুড়েল এগুলো সবাই চলে আসে তাহলে কেমন হবে? আচ্ছা যাই হোক। স্নিগ্ধ পুষ্প, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ টম, আমি দেখছি ত্রিকোণমিতি নোট শেয়ার, তুমি 4 নম্বর হয়েছো, তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস, ভেরি গুড। ফাইম হক লেখছে এইচএসসি 30 ভাইয়া, আমি শেষ আমার জীবন এইচএসসি 30 পর্যন্ত। বাপ রে বাপ, এখানে চলে আসছে। আচ্ছা, সো মিশকাত, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আর কোনো কথাবার্তা নেই, ডিরেক্ট আজকে পড়ালেখাতে চলে যাবো এবং তোমাদের সবাইকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। এবং আজকের ক্লাস যে কী পরিমাণ ইম্পর্টেন্ট সেটা কিছুক্ষণ পর বুঝবা। অলরেডি অনেকে লাইভে চলে আসছো, কিন্তু লাইভে তো আসো প্রথমে শুরুতে অনেকে, শেষ পর্যন্ত আর থাকো না, ক্লাস কন্টিনিউ করো না, এই হচ্ছে ভেজাল। শুরু থেকে যদি সিরিয়াস থাকো, এইটার সুফল তুমি মিড টার্মে গিয়ে পাবা। মিড টার্ম কখন হবে? তোমাদের বাৎসরিক তো বেশিরভাগ কলেজে 2টা পরীক্ষা হয়, অনেকগুলো কলেজে 3টা পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফার্স্ট ইয়ার ফাইনাল। কিন্তু অনেক সময় তোমার 2টা পরীক্ষা হবে। 2টা পরীক্ষা হচ্ছে, একটা মিড টার্ম, একটা ফার্স্ট ইয়ার ফাইনাল। মিড টার্মের আগে গিয়ে অনেকেই দেখবা অনেক ভালো লাগতেছে যদি এখন থেকে শুরু করো। তারা অল্প স্বল্প ক্লাস করে ফেলো, লাইভে থাকো, আড্ডা মারবো, এরকম করে হইতে পারে না। ক্লাস বললেই অনেকে প্রেশারে পড়ে যায়। ক্লাস বললে অনেকে মনে করে যে এই যে আমাদের এখন একাডেমিক টু এডমিশন ডিরেক্ট আমাদের পড়ালেখা, আইএসও বাড়ানো ছবি, পাশাপাশি ছবিটা দেখো তো, বেশি হলদে হয়ে গেছে এটা, তাই না? বাট ইটস ওকে, নো প্রবলেম। আমাকে একটা কথা বলো, ক্লাস যখন আমরা বলি তখন অনেকে মনে করে একটা প্রেশারে পড়ে যায় যে ক্লাস করব, ক্লাসে কি। তুমি মনে করো যে, চিন্তা করো লাইক আড্ডা, মানে হচ্ছে আমি একটা নতুন টপিক জানি, মানে আমি একটা টপিক জানি, সেই টপিকটা তোমাকে আমি শেখাবো, সেই প্রসেসটা তোমাকে আমি শেখাবো, আর কিচ্ছু না। মানে একদম সিম্পল। মানে ধরো কনভারসেশন হয় না, কথাবার্তা হয় না, সিনেমার মতো অনেক সিনেমাটিনও দেখো না, টিভি সিরিজের গল্প দেখো না। যেমন আমরা আগের ক্লাসের যে রিক্যাপ যদি বলি, আমরা সারি ম্যাট্রিক্স, কলা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্স, কর্ণ, স্কেলার, অবেদক, তারপর কি, তারপর হচ্ছে তোমার
প্রতিসম, বিপ্রতিসম, ট্রান্সপোজ, তারপর হচ্ছে তোমার শূন্য ম্যাট্রিক্স, তারপর হচ্ছে তোমার ওই যে তোমার কি বলে জানি সমঘাতী, অভেদঘাতী, ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, এই সব পড়ে আসছি আমরা। তারপর হচ্ছে তোমার হারমিশিয়ান ম্যাট্রিক্স, হারামজাদা ম্যাট্রিক্স না, বারবার বুক দিয়ে কেন যদি হারামজাদা ম্যাট্রিক্স চলে আসে, দুষ্টামি করতেছি। হারমিশিয়ান ম্যাট্রিক্স, বি হারমিশিয়ান ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের যোগ, সবগুলো আমরা পড়ছি, অঙ্ক করছি। এই যে রিক্যাপ দিয়ে দিলাম। আজকে আমরা একটা নতুন টপিক পড়বো, খুব খুব ইম্পর্টেন্ট টপিক পড়বো। সো ঠিক আছে, সো নিয়াজ ক্লাস নেবে। রিক তুমি 100বার এক কমেন্ট কেন করো? তোমরা 100বার এক কমেন্ট করিও না, ঠিক আছে? তো তোমরা মনে করবে জাস্ট আমরা আড্ডা মারতেছি, ওকে? কিন্তু আজকের ক্লাসটা শেষ পর্যন্ত থাকবা, মাইন্ড ব্লো হয়ে যাবে। আমি বলে দিচ্ছি আজকের অনেক মজার টপিক আছে, ঠিক আছে? সো তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি ম্যাট্রিক্স নির্ণায়কের 5 নাম্বার লেকচারে, এবং আই হোপ তোমরা সবাই আমার নাম জানো, ফাহাদ হোসেন শোভন। প্রত্যেক দিন ক্লাসের শুরুতে আমাকে বলতেই হয়, হুদাই বলি আমি এটা, ওকে? শুরুতে আজকে একটা টপিক যেটার নাম হচ্ছে নির্ণায়কের অনুরাশি। শুরুতে আদনান, লাভ ইউ ব্রো, ঠিক আছে? এখন নির্ণায়কের অনুরাশি, অনুরাশি জিনিসটা কি? সংজ্ঞা মঙ্গা বহুত কিছু লেখা থাকে না, সব গোষ্ঠী গেলা ওইগুলার। এই লেখাটাকে সব বাদে দাও, ঠিক আছে? লেখাটাকে বাদ দিয়ে, তার আগে আমি এসিটা আটাইছি, গলা বসে যাচ্ছে এসিতে। আমার নর্মালি এসি পছন্দ না, বুঝছো? আচ্ছা, ওকে। কত ঘন্টা পড়বো দেখি না, আজকে যতক্ষণ পড়া যায়। এই তো আমরা 10:45 পর্যন্ত পড়বো, ঠিক আছে? ইনশাল্লাহ যাও। তাহলে দেখো, এই যে নির্ণায়কের অনুরাশি, তুমি লেখাটাকে সব বাদ দাও। আগে বলো, আমি এখানে নির্ণায়ক দিছি না? লাস্ট ক্লাসে আমরা নির্ণায়কের সংজ্ঞা পর্যন্ত পড়ে ফেলছি। নির্ণায়কের সংজ্ঞা কি ছিল? কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, এবং এর কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি তা নির্ণয় করা। তোমাদের সংজ্ঞাটা মনে আছে? খাতায় লেখা আছে, খাতাটা চেক করো যারা যারা ক্লাস করছো, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, এবং এর কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি তা নির্ণয় করা। সো এখন আমরা আবার নতুন একটা টপিক লিখলাম। নির্ণায়ক তো আগে পড়ছি আমরা, 2/2 আকার নির্ণায়কের। আচ্ছা, একটু রিভিশন দেই না। 2/2 আকার নির্ণায়ক মনে আছে? এডি মাইনাস বিসি। এই যে এ বি সি ডি যদি হয়, তাহলে এই যে এর সাথে ডি গুণ বি এর সাথে সি গুণ এডি মাইনাস বিসি। আবার আমরা 3/3 আকারে নির্ণায়কের মানও কিন্তু নির্ণয় করা শিখছি। 4, 5, 6, 7, 8, 9 মনে পড়ে? ওই যে 1 কে নিবা, তার সারিবাদ কলাম বাদ, 5 নং 45 মাইনাস 6 8 48 ছিল। তারপরে এই যে -2 কে নিবা, কলাম বাদ সারিবাদ 4 নং 36 মাইনাস 6 7 42। তারপরে +3 কে নিবা, 3 কে নেওয়ার পরে কলাম বাদ সারিবাদ 4 8 32 মাইনাস 5 7 35। এইটাকে ক্যালকুলেশন করলে এখান থেকে 0 আসবে। এই নির্ণায়কের উত্তর হচ্ছে তোমার 0, ওকে? তো এগুলো আমরা পড়ছি। এবার আমরা টপিক পড়বো নির্ণায়কের অনুরাশি। সংজ্ঞা পড়ার দরকার নাই, তুমি একটা নির্ণায়ক দেখতে পাচ্ছ, খুব ভালো কথা। এখন যদি তোমাকে কোনো অনুরাশি নির্ণয় করতে বলে, স্যার টু ডু লিস্ট বানাবো, আচ্ছা বানাইও। এত পরে কি হবে স্যার, একজন তো মরেই যাব। বাহ, আমাদের এখানে আসিফ ফয়সাল রিফাত স্যার চলে আসছেন, আমাদের ম্যাথমেটিক্সের আরেক কিংবদন্তি, যিনি আমার সাথেই আমার ক্লাস নেবেন। রিফাত স্যার বললেন কি, এত পরে কি হবে স্যার, একদিন তো মরেই যাব। তাইলে এই যে আসিফ স্যার তার বগুড়াতে এই যে 200 জন 300 জন স্টুডেন্টকে যে এই যে পড়ায়, তো তাহলে উনি একটা কাজ করুক, উনি ক্লাসে গিয়ে অফলাইনে আগে বলুক যে এত পড়িয়ে কি হবে, একদিন তো মরেই যাব, এত পড়িয়ে কি হবে, তোমরা খেলে আমাকে টাকাটা দাও, টাকাটা দেওয়ার পরে তারপর তোমরা ভার্মে যাও। কি স্যার, কেমন লাগলো? আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, তাইলে থ্যাংক ইউ, আমার মনে থাকবে এই কমেন্টটা, ওকে? আচ্ছা, এবার দেখো, ওকে ওকে, এই যে কতগুলো বেয়াদব চলে আসছে এখানে। মহামিনুল অমি, এই যে অমি ছেলেটার পাশে যে ব্লু কালার একটা টিক পড়ছে, এই তোর অমি, তোর আয়সর কথা যে তুই বললি, তুই আগে বল তোর ফেসবুকে ফলোয়ার কয়জন? এই যে ব্লু টিক যে টাকা দিয়ে কিনছিস আগে, সেটার কথা বল না। হ্যাঁ, কত টাকা দিয়ে কিনছিস? নাকি আমার ক্রেডিট কার্ডটা ইউজ করছিস মনে হয় তুই? কারণ রেদার্স মেথডের প্রায় ক্রেডিট কার্ড তো আমারটা দিয়ে ইউজ হয়। আচ্ছা, এটা না, ঠিক আছে, তাহলে আইএসও বাড়ান। আজকে ব্রাজিলের খেলা আছে, এই জন্য হঠাৎ করে গর্ত থেকে বেরিয়ে আসছে। ব্রাজিলের খেলা আছে তো এই জন্য গর্ত থেকে বেরিয়ে এসে এখানে আমাদের এখানে কমেন্ট করতেছে। ঠিক আছে, আর কথাবার্তা না বলি। আচ্ছা, অনুরাশি, সরি আমি দুষ্টামি করতেছিলাম এখন। একটু আড্ডাবাজি না মারলে কেমন হবে বলো? একটু আড্ডাবাজি করতে হবে। এইখানে যে তুমি যে নির্ণায়ক দেখতে পাচ্ছ, ধরো আমি একটা প্রশ্ন করি এখান থেকে, যে 6-এর
বা যে কোনো ধরো সাতের সাতের অনুরাশি কত লিখলাম, সাতের অনুরাশি কত। তো তুমি একটা নতুন টপিক এখন জানতে যাচ্ছ, নাম হচ্ছে অনুরাশি। তো এই যে দেখো আমি একটা টপিক জানি, আমি তোমাকে জানাচ্ছি, জাস্ট আড্ডা মারবো, এরকম আর কিচ্ছু না। আচ্ছা, তো এই যে সাতের অনুরাশি কত একটা প্রশ্ন করলাম না? তো যখন তোমাকে অনুরাশি কোন একটা উপাদান নির্ণয় করতে বলবে, আরেকবার যখন তোমাকে কোন একটা উপাদানের অনুরাশি নির্ণয় করতে বলবে, জাস্ট ওই উপাদানটার সারি বাদ দিবা, ওই উপাদানটার কলাম বাদ দিবা, শেষ। সারি বাদ দিবা, কলাম বাদ দিবা, থাকবে কি? থাকবে এই যে 2 3 5 6, 2 3 5 6, ওই চারটা লিখবা। ওই চারটা লিখে ভাই জাস্ট খালি নির্ণায়কের মান বের করবা। 6 দুগুণ 12 -3 5 15, 12 থেকে 15 গেলে কত? -3, শেষ ভাই। সাতের অনুরাশি -3, আর কিছুই না। সাতের অনুরাশি -3, আর কিচ্ছু না। এই যে এর থেকে সহজ আর কি হতে পারে? পেড কোর্সের ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে। ইয়াস স্যার, খুব ভালো লাগতেছে। আমি আর রিফাত মিলে একটা ইনশাল্লাহ ভালো ডুও, অস্থির ডুও হবে ইনশাল্লাহ, দেখিও তোমরা। স্টুডেন্টরা ডেফিনেটলি 100 ভালো কিছু পাইতে যাচ্ছে। আচ্ছা, সাতের অনুরাশি গেল। আচ্ছা, এবার আমি যদি বলি পাঁচের অনুরাশি কত, তাহলে বুঝছো তোমরা কিভাবে করবা? পাঁচের অনুরাশি কত? তো তুমি সংজ্ঞা টঙ্গা এগুলো পড়াটার কোনো দরকার নেই। পাঁচের অনুরাশি কত? কি করবা? পাঁচকে ধরবা, পাঁচের সারি বাদ দিবা, পাঁচের কলাম বাদ দিবা। সারি বাদ কলাম বাদ দিও 1 3 7 9 থাকে না? এই 1 3 7 9 তোমরা লিখবা। তো তাইলে এই 9 একে 9, -3 7 21, 9 থেকে 21 গেলে -12, অ্যান্সার -12, শেষ, ভেজাল শেষ। এটাই হচ্ছে তোমার পাঁচের অনুরাশি। এবার আমাকে বলো, আমি একটা ইনফরমেশন জানতাম, তোমাকে ইনফরমেশন দিয়েছি গল্প ছলায়, কথা আড্ডায়, তো তুমি একটা নতুন জিনিস জেনে গেছো যে অনুরাশি কত। তোমাদেরকে এখন বলবো, তোমরা আনসার দিবা, তোমরা আনসার দিবা। দেখি আমাকে বলো তো, 6-এর অনুরাশি কত? 6-এর অনুরাশি কত বলো, তোমরা আনসার দাও দেখি। 6-এর অনুরাশি কত? বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। স্যার, অনেকে চাঁদপুর থেকে ক্লাস করতে চলে আসছে। চাঁদপুর থেকে? এটা ভালো না? ভালো তো স্যার, আপনার জটিল সংখ্যার লেকচার পুরোটা শেষ করছি, এইচএসসি 28 হয়ে জটিল সংখ্যা শেষ করে বলছো? ও ওয়াও, অ্যাজ ইউ হ্যাভ এ প্রিভিয়াস সাজেশন আসবে স্যার, প্লিজ বলেন। 1 জুলাই এক্সাম, প্লিজ বলেন স্যার। এসি 27 তুমি, আমি তো এইচএসসি। আচ্ছা মুয়াজ, থ্যাংক ইউ মুয়াজ, থ্যাংক ইউ তোমাকে। এই যে অ্যান্সার টমজেন দিল -6, আবার মুশফিকা জান দিল -3, এটা কিছু হইল? দুইজন দুইটা অ্যান্সার কেন দিল? ইউসুফ হোসেন দিছে -4, আল্লাহ কেমনে কি ভাই? স্নিগ্ধ পুষ্প দিছে 7, এটা কি? এতজন এত ডিফারেন্ট অ্যান্সার। ফারদিন দিছে -3, এলে কি তোমরা কি দুষ্টামি করে অ্যান্সার দিচ্ছ? এই যে বেশিরভাগ দিচ্ছে -6, জুনায়রা, তারপর হচ্ছে মুশফিকা, তামান্না, রিপন দিছে -6। আল্লাহ, 6-এর অনুরাশি ভাই, এটা কি কোনো ব্যাপার ছিল? 6-এর সারি বাদ দাও, 6-এর কলাম বাদ দাও, 6-এর সারি বাদ, 6-এর কলাম বাদ দাও, 1 2 7 8 থাকে, ওই চারটা উপাদান লেখো। 1 2 7 8 লিখছো, লিখার পরে এবার এডি মাইনাস বিসি করো, এডি মাইনাস বিসি। তাহলে 8 একে 8 বিয়োগ 7 দুগুণা 14, 8 থেকে 14 গেলে -6, 6-এর অনুরাশি -6, -4 -3 এগুলো কি বলো তোমরা? খুবই বিশ্রী, খুব 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 বাজে। আমি হতাশ, আমি আশাই করি নাই। 2টা দেখাই দেওয়ার পরে তোমরা যে 6-টা এভাবে পারবো না, আমি এটা এক্সপেক্টই করি নাই। -3 বলে নাসরিন, ভালো করে দেখ, -3 বেডি। আহা, হইলো না, এটা হইলো না। এই যে বাকি সবাই বলতেছে যে -6। দেখি ভাই, তাহলে আরেকটা বলতো, তোরা তোরা যেটা ভুল করবি আমি তো এক্সপেক্টই করি নাই। দেখি আরেকটা 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 আমি আরেকটা নতুন একটা ইয়া দিই, নতুন আমি আরেকটা ইয়া দিব। দেখি দেখি আমি নতুন আরেকটা নির্ণায়ক দিচ্ছি। বললাম 2 5 -1 3 4 2 1 -2 1 -2 2 2 না 1 -2 3, ঠিক আছে? এই যে ওকে, এখন এই যে নতুন একটা নির্ণায়ক দিলাম। এবার আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, রে বাবা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে 2-এর অনুরাশি কত, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 2-এর অনুরাশি কত, ভেজালে পড়ে যাবে না তুমি? তুমি বলবা স্যার কোন 2? স্যার এই 2 না স্যার এই 2? স্যার কোন 2-এর আপনি অনুরাশি চাচ্ছেন?
এজন্যই তোমাদেরকে ওই যে ম্যাট্রিক্স আর নির্ণায়কের যে বেসিক প্রকাশ সেটা দেখাইছিলাম, মনে পড়ে? A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, মনে পড়তেছে? এই যে দেখো, আমি যদি এখানে তোমাকে স্পেসিফিকভাবে জিজ্ঞেস করি যে 2 এর অনুরাশি কত, তুমি কিন্তু বুঝতেছো না A2 না A2, বা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 3 এর অনুরাশি কত, এই 3 না এই 3, চেনা যাচ্ছে না। এই জন্য দেখো, এই 3টা কে জানো? এই 3টা হচ্ছে A21। এই 3টাকে, এই 3 হচ্ছে A21। কেন? কারণ 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের উপাদান সে। মানে A21 মনে পড়ে না? 2 কি সারি, 1 কি কলাম, লাস্ট ক্লাসে পড়ছি আমরা সব, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে এবার ধরো আমি তোমাকে বললাম A23 এর অনুরাশি কত, দেখি বলো। A23 উপাদানের অনুরাশি কত বলো দেখি, আমাকে বলো। বুঝছো তোমার প্রশ্ন? A23 উপাদানের অনুরাশি কত? এই সহজ টপিকটা নিয়ে এতক্ষণ কথা বলতে হচ্ছে আল্লাহ। A23 উপাদানের অনুরাশি কত বলতে পারবা? A23 কে, এই যে এটাই হচ্ছে A23, ঠিক আছে না? তাহলে 2 এর অনুরাশি, এই উপাদানটার অনুরাশি। তাহলে উপাদানটার অনুরাশি কি করবা? তোমার তার কলাম বাদ দিবা, তার সারি বাদ দিবা, তাইলে এই 4টা উপাদান থাকবে, এই 4টা। তাহলে এডি 2 দুগুণা হয় যে -4, সূত্রের মাইনাস, 5 একে কত 5, বুঝছো তোমরা? তাইলে এইটা মাইনাস এটা, অ্যান্সার আসবে -9। তোমরা কি অ্যান্সার দিচ্ছ? -9। ভেরি গুড। এই যে রিপন, মুশফিকা, আরাফাত, আদিত্য, অ্যান্সার হয়নি তোমার। ইউসুফ, মুয়াজ সবাই বলতেছে। আচ্ছা, এই যে টম জেন বললো ভুল, 7 হবে বলে। এটা 7 কেমন হয় ভাই? এই যে 2 উপাদানটাকে, এই 2 উপাদান হচ্ছে A23। তাহলে এই 2 এর যখন আমি তোমাকে অনুরাশি নির্ণয় করতে বললাম, তুমি তার কলাম বাদ সারি বাদ দিবা, বাকি 4টা উপাদান আছে। তাহলে এটার সাথে এটা গুণ, -4, সূত্রে মাইনাস, 5-এর সাথে 1 গুণ, অ্যান্সার -9 হবে। সবাই -9 বলছো মুয়াজ, ভেরি গুড, ঠিক আছে ওকে। তো তাইলে এবার তোমরা আমাকে লাস্ট আরেকটা বলবা, আর এটা নিয়ে সময় নষ্ট করবো না। আমাকে বলো তো দেখি, এই যে -2 এর অনুরাশি কত? -2 এর অনুরাশি বলো তোমরা দেখি, -2 এর অনুরাশি কত? -2 এর অনুরাশি কত? পারবা? -2 এর অনুরাশি কত? সরি, একটু মিস্টেক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই টম, হয়েছে। তোমরা এবার এটা বলো আমাকে, -2 এর অনুরাশি কত? তাড়াতাড়ি অ্যান্সার বলবা। ইউসুফ হোসেন লিখলো 7, -3 টাইপিং মিস্টেক ছিল, নো প্রবলেম। একজন বললো -7, তানভীর আহমেদ বললো -7, ইউসুফ বাবা বলছে 7। আচ্ছা ঠিক আছে, আদনান জারি 7। দেখি আমরা কি, এটার কলাম বাদ, এটার সারি বাদ। আড্ডা মারো না, জাস্ট নর্মাল চিন্তা করো, কথাবার্তা বলো, শিখে ফেলো একটা জিনিস। তো তাইলে 2 দুগুণ 4, মাইনাস 3 একে -3, 3 আর -1 কত? -3, বুঝতেছো তোমরা? তো তাইলে 4 + 3 অ্যান্সার হবে 7। এই যে তাড়াতাড়ি করার চক্করে অনেকে দেয় অ্যান্সার ভুল, অ্যান্সার 7 হবে, অনেকে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। তানভীর, রশনি, খালিদ, তারপর হচ্ছে আবার রিপন ইসলাম বলতেছে 1। কি রে রিপন, তুমি কি ইচ্ছা করে ভুল বলো সব কিছু নাকি? তারপরে সিরাজুল ইসলাম বলছে 7, চমৎকার। রিপন আবার বলছে 7। আচ্ছা, এবার আশা করি তোমরা বুঝতে পারছো অনুরাশি নিয়ে। আই হোপ তোমাদের আর কোনো ধরনের টেনশন করতে হবে না, শেষ অনুরাশি। এবার 2টা টপিক পাশাপাশি আছে, একটা হচ্ছে অনুরাশি, একটা হচ্ছে সহগুণক। এবার নতুন একটা টপিক সহগুণক। সব অ্যান্সার করা বন্ধ করো, খালি এখানে মনোযোগ দাও। সহগুণক এই জিনিসটা কি আমি বলি, তোমরা সহগুণকের বেলায় একটা প্লাস মাইনাস হিসাব করতে হবে। কি হিসাব করতে হবে? প্লাস মাইনাস। মনোযোগ দিও। এই প্রথম উপাদানের উপরে একটা তুমি প্লাস দিবা, পরের উপাদানের উপর মাইনাস, পরেরটাতে প্লাস, এরকম করে আগাবা। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এই যে দেখছো কি করলা তোমরা? যেই উপাদানগুলো আছে তোমার, সেখানে প্রথম উপাদানের উপরে একটা মনে মনে প্লাস দিবা,
বা রাফ লিখবা না, রাফের মধ্যে ভাবে উপরে একটা প্লাস লিখবা, প্রথমটাতে প্লাস, তারপর সিরিয়াল অনুযায়ী আগাবা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে বলা হইলো, মনোযোগ দাও, এবার তোমাকে বলা হইলো এই যে 6, এই 6-এর সহগুণক কত? তুমি সংখ্যা টংখ্যা বাদ দাও, তোমাকে এবার বলা হইলো কি 6-এর সহগুণক কত। আমি লিখি এখানে 6-এর সহগুণক কত, প্লিজ মনোযোগ দিও। আচ্ছা, ঠিক আগেরটার মতো, ঠিক অনুরাশির মতো, 6-এরও সারি দিবা বাদ, 6-এরও কলাম দিবা বাদ, 6-এরও সারি বাদ কলাম বাদ, 6-এরও সারি বাদ কলাম বাদ, মনোযোগ দাও, 6-এর সারি বাদ কলাম বাদ, কলাম দিলে 1 2 7 8 থাকে না, 1 2 7 8 থাকে, থাকে না? থাকে না, 100% থাকে। আচ্ছা, তো তুমি বলতে পারো স্যার আপনি তো সব কিছু আগের মতোই করলেন, তাহলে নতুন হবে কি স্যার? নতুন হবে ওই যে 6-এর উপরে যে মাইনাস পড়ছে না, একটা 6-এর উপরে মাইনাস পড়ছে না, সেই মাইনাসটা তুমি সামনে দিবা, শেষ। সেই মাইনাসটা কি দিবা? তুমি সামনে দিবা। তাহলে আরেকবার বলি 6-এর তোমার সহগুণক বের করতে বলছে, অনুরাশির মতোই তুমি যেই উপাদানটা বলবে তার সারি আর কলাম বাদ দিবা, বাকি 4টা উপাদান লিখবা, লিখার পরে 6-এর উপরে যদি মানে এখানে 6-এর উপরে মাইনাস পড়ছে, যদি মাইনাস পড়ে যে উপাদানটা আছে ওটার উপরে মাইনাস পড়লে সামনে একটা মাইনাস দিবা। তুমি বলতে পারো স্যার 1-এর উপরে প্লাস ছিল, এগুলো দিবেন না, 2-এর উপরে মাইনাস ছিল না, এগুলোর কিচ্ছু দেওয়া লাগবে না, যেই উপাদানের সহগুণক বলবে তার সারি কলাম বাদ দিবা, বাকি 4টা উপাদানের উপরে প্লাস মাইনাস পড়ছে নাকি কিচ্ছু দেখার দরকার নাই, সেই 4টা উপাদান লিখবা, লিখার পরে সেই 6-এর উপরে যে মাইনাস পড়ছে এখানে আপাতত সেই সামনে একটা মাইনাস দিবা। তার মাইনাস দেওয়ার পরে ক্যালকুলেশন করো, 8 একে 8, 7 দুগুণা 14, মাইনাস 8 থেকে 14 গেলে মাইনাস 6, মাইনাস মাইনাসে প্লাস 6, এইটাই অ্যান্সার। মানে 6-এর সহগুণক 6, 6-এর সহগুণক 6। আমি আরো উদাহরণ দেখাবো, আমি আগে দেখাইতে থাকি উদাহরণ, র্যান্ডম করাতে থাকি, তারপর তোমাদেরকে হচ্ছে করতে দিব। ঠিক আছে? তাহলে এবার দেখি, আমাকে বলো দেখি 7-এর যদি আমি যদি বলি 9-এর সহগুণক কত, দেখি। আসলে লিখলাম এখানে 9-এর সহগুণক কত। ঠিক আছে? তাহলে 9-এর এবার কি করব? 9-এর সারি বাদ দিব, 9-এর কলাম বাদ দিব, শেষ। আগেরটার মতোই, অনুরাশির মতনই, 1 2 4 5। তো লিখলাম আমি 1 2 4 5। ঠিক আছে, লিখছি আমি। লেখার পরে এবার আমি দেখব ওই 9-এর উপরে কি সাইন পড়ছে, প্লাস। তাহলে সামনে একটা প্লাস দিবেন, প্লাস কি আর দেওয়ার দরকার আছে? প্লাস কি এভাবে কেউ দেয় না। তো তাইলে 5 একে 5, 4 দুগুণা 8, 5 থেকে 8 গেলে -3, এটাই আনসার। যে 9-এর সহগুণক -3। তুমি আমাকে একটা কথা বলো তো, যেগুলার উপরে প্লাস হইছে সেগুলোর অনুরাশির সহগুণক একই না? একই। তুমি চিন্তা করো, কারণ অনুরাশিতে তো মনে মনে সবগুলোর উপরে প্লাস, কিন্তু সহগুণকে এই যে স্পেসিফিক এগুলার উপরে প্লাস। তো যেগুলোর উপরে প্লাস আছে ওইটার অনুরাশি আর সহগুণক একই জিনিস, আশা করি বুঝছো তোমরা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি আরেকটা আমি করে দিই। ঠিক আছে, আরেকটা করে দিই। ধরো আমি বললাম এই যে 2-এর সহগুণক কত, দেখি 2-এর সহগুণক কত। তাহলে 2-এর কি করবা? 2-এর সারি বাদ দিবা, 2-এর কলাম বাদ দিবা, সারি বাদ কলাম বাদ। তাহলে 4 6 7 9 লিখি আমরা, 4 6 7 9 লিখলাম, 4 6 7 9। ওইগুলোর উপরে প্লাস মাইনাস দেখার দরকারই নেই। এবার আমাকে বলবা এই 2-এর উপরে কি পড়ছে, মাইনাস। সামনে কি দিবা? মাইনাস দিবা। তাহলে মাইনাস 4 9 36 বিয়োগ 6 7 42। ওকে, তাহলে -36 থেকে 42 গেলে -6, মাইনাস মাইনাসে +6, এটাই তোমার উত্তর, শেষ। এবার আমি তোমাদেরকে আরেকটা করে দিব মানে কি, আমি আরেকটা হচ্ছে তোমার উদাহরণে দিব ডিরেক্ট। আসো আমি একটা নির্ণায়ক লিখি। ধরো নির্ণায়ক লিখলাম, মনোযোগ দিবা প্লিজ, হ্যাঁ। যে -5 3 1 মাইনাস নেই, 7, তো -2
2 1, তারপর হচ্ছে যে -3 -2, র্যান্ডম দিচ্ছি আমরা, ঠিক আছে, র্যান্ডম একদম। ওকে, তাহলে এবার অসাধারণ, তোমরা সবাই তো আনসার বলে দিচ্ছ, বেশি জোস। আচ্ছা, এবার এখানের মধ্যে তোমরা আমাকে বলো তো আগে, তোমরা আগে প্লাস মাইনাস হিসাব করতে হবে না? প্লাস মাইনাস হিসাব করতে হবে না কি হবে না? তো তাহলে কি করবা, আমি একটু অন্য কালার দিয়ে লিখি। তাহলে প্রথমটা কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, বসাই ফেলছি কিন্তু তোমরা মনে হয় বুঝতে পারতাছো না, একটু গ্যাপ দিয়ে লেখি। এবার দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। এই যে প্লাসটা একটু লেগে গেছে, এটাকে একটু সরাই ফেলি, এই যে এবার মনে হয় দেখতে একদম পারফেক্ট লাগতেছে সবকিছু, ঠিক আছে। তো তাইলে আমরা কি বলবো, আমরা ধরো বললাম কত, আমরা ধরো বললাম এই যে -3-এর কনফিউজ হবে না, -3-এর সহগুণক কত? আর এখানে -3 আছে নাই কিন্তু, এটা -3, এটা কত উপাদান? 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 A32 যেই কথা বা -3 একই কথা। A32 অথবা -3 এই উপাদানের সহগুণক কত? সহগুণক কত? A32 যেই কথা আমি ইকুয়াল টু লিখতে পারি, A32 ইকুয়াল টু -3, এই উপাদানের সহগুণক কত, ঠিক আছে। তো তাহলে -3 তোমাকে বলছে, -3 এর সারি বাদ দিবা, কলাম বাদ দিবা। সারি বাদ আর কলাম বাদ দিয়ে কি কি থাকে দেখো তো, -5 থাকে, 1 থাকে, 7 থাকে, 2 থাকে, ঠিক আছে, 2 থাকে। এবার আমাকে বলতে পারবা যে যে এইটার এই যে -3 এর উপরে সাইন কি? সাইন কিন্তু মাইনাস, যেহেতু উপরে সাইন মাইনাস, সামনে একটা কি দিবা? মাইনাস দিবা, ঠিক আছে। তো তাইলে দিলা মাইনাস, তাইলে 5 2 10, এখানে -10 সূত্রের মাইনাস, 7 1 7, তো তাইলে -10 -7 কত? -17, মাইনাসে কি +17, এই যে আনসার চলে আসছে। -3 এর সহগুণক হচ্ছে তোমার +17, অনেকে -17 অনেকে +17 বলতেছো, এই যে অর্পিতা বল +17, অনেকে বলছে -3, মৌরয় এত কেমনে ভুল হয়? স্যার আনসার 17 হবে, এই যে 17 দিলাম তো। মৌরয় আবার লিখছে 17, মুয়াদ 17 লিখছে, তারপরে হচ্ছে তোমার এটা একই কমেন্ট বারবার করে, ফরদিন উলুব্বে, এটা কি নাম আবার ভাই? আচ্ছা, তাসিন আহমেদ, অবশ্যই ফিজিক্স ক্লাস হবে বাবা, একটু ধৈর্য ধরো, ঠিক আছে, অবশ্যই হবে। তো তোমরা কি সবাই আমাকে বলো, এই নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক টপিকটা পারফেক্টলি বুঝতে পারছো? কোনোটা আর কি তুমি না বুঝবে এরকম কিছু আছে? সব সময় আশা করি অনুরাশি সহগুণক তোমরা পারবা। আচ্ছা, লেকচার 4 পাচ্ছ না? লেকচার 4 তো তোমার এই পেজেই আছে। লেকচার 4 কি ইউটিউবে আপলোড দেওয়া হয় নাই? আজকে হয়ে যাবে, তাহলে যদি না দেওয়া হয় টেনশন করিও না, আমি বলে দিব। আসলে সত্যি কথা বলি, আমার বাসা চেঞ্জ হচ্ছে বলে আমি কিছু জিনিস অবজার্ভ করতে পারতেছি না। আমি আজকেও কিছু মালামাল নেওয়া হয়েছে, আবার শুক্রবার দিনও নেওয়া হবে। এই নেক্সট সপ্তাহে আমি খুব ভেজালের মতো থাকবো। এই জন্য HEC 28 ব্যাচে আমি রিয়েলি সরি যে আমি তোমাদেরকে একটু, দেখো আমি কোনো ইভেনচুয়ালি আমি প্রমোশনাল কোনো যে পোস্ট দিব সেটাও দিতে পারতেছি না, কোনো গাইডলাইন যে ভিডিও দিব আমি সেটাও পারতেছি না, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে তোমার কি, আমি কি বলবো, আমি রিয়েলি সরি। সো তোমরা মন খারাপ করিও না, আমি কিছুদিন পর, আমি আশা করি জুলাইয়ের ফার্স্ট উইক থেকে একদম আমি তোমার কি হচ্ছে, তো আমি তো কোনো কিছু গ্যাপ দিই নাই, সব কিছু ঠিকইভাবেই আমি প্রত্যেক দিন তো তোমাদের টাইমে চলে আসছি, কিন্তু তাও হচ্ছে যে আরও বেশি কানেক্টেড যে থাকার ব্যাপারটা, সেটা কিছুদিন পর থেকে ডেফিনেটলি দেখবা আরও হবে ইনশাল্লাহ। সো টেনশন নাই। আর হচ্ছে আমি বাকি প্রত্যেকটি জিনিস একদম ভালো করে নিজ থেকে দেখবো, তদারকি করবো যে কি হচ্ছে, ক্লাস না হচ্ছে, কোনো টেনশন করিও না, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এই পেজে আছে আমাদের যে রেজন্স মেথডের যে পেজ, সেখানে তোমার পেজ আবার ক্লাস। ওকে, সব কিছুর ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে। রিফাত তোমার একদম, এটা কিন্তু পেইড ব্যাচেরই ক্লাস, মনে রাখিও, এটা ফ্রি ক্লাস, বাট এটাই পেইড ব্যাচের ক্লাস। ম্যাট্রিক্স নির্ণয় কিন্তু আমি আর পড়াবো না, মানে এটাই তো পড়াচ্ছি, সেম তো। ম্যাট্রিক্স নির্ণয় তোমার
আমাদের গ্রুপগুলোতে ফেসবুকে যে প্রাইভেট গ্রুপ যারা ভর্তি হয়েছে প্রায় 400 অধিক স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছে, ওরা সবাই তোমার কি এই লেকচারগুলোই পাবে, এইটাই ফাইনাল লেকচার, ঠিক আছে? এরপরে তোমার কি মানে একটা চ্যাপ্টার ফুল ফ্রিতে সবাইকে পড়া দিব আর কি, এই জন্য একটু বেশি কথা বলতে হচ্ছে। আর বাকি 1 তারিখ থেকে আমাদের রিফাত শুরু করে দিবে ক্লাস, একদম পেইড গ্রুপে, সেখানে ক্লাস। যারা যারা ভর্তি হওয়া নাই 30 তারিখের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাও তোমরা, তোমাদের তখনই ডিসকাউন্ট পাবো তোমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অনেক ইজি, একদম সহজ, একদম সহজ। তাহলে আমরা অনুরাশি পড়ে ফেললাম, আমরা সহগুণক পড়ে ফেললাম। এরপরে আমরা একটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, আমরা একটা ম্যাট্রিক্স পড়বো, যেটার নাম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বা যাকে ইংরেজিতে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা এবার ব্যতিক্রমী ম্যাট্রিক্স পড়বো বা সিঙ্গুলার ম্যাট্রিক্স পড়বো। পেইড ব্যাচে ঢুকতে হইলে redwansmethod.com যাবা বিজয়, সেখান থেকে তোমার এনরোল করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, প্রাইভেট গ্রুপে অ্যাড হবে কীভাবে? প্রাইভেট গ্রুপে তুমি ভর্তি না হলে কীভাবে অ্যাড হবা? প্রাইভেট গ্রুপে ভর্তি হলে তোমাকে অ্যাড করাই দেওয়া হবে, ওকে? আচ্ছা, তো তাইলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। আরেকবার, যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। আরও একবার একটা নতুন ইনফরমেশন দিচ্ছি, টেক করো। যেই বর্গ ম্যাট্রিক্সের, কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ, তার সারি কলম সমান না? হ্যাঁ। যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি? শূন্য। তাহলে নির্ণায়কের মান তুমি এখন নির্ণয় করছো না, এডি মাইনাস বিসি। যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলবে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখো, আমরা এর আগের ক্লাসে নির্ণায়ক একটু পড়ছি, নির্ণায়ক পড়ার পরে আবার আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে আমরা আবার ম্যাট্রিক্সে ফেরত আসছি। আচ্ছা, সো তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখো ম্যাট্রিক্স বলছি, এই জন্য আবার থার্ড ব্র্যাকেটে চলে আসছি আমরা। আবার কোন ব্র্যাকেটে? থার্ড ব্র্যাকেটে চলে আসছি। তাহলে 7 8 56 মাইনাস 4 14 56, এই যে বর্গ ম্যাট্রিক্স, তার নির্ণায়কের মান 56 মাইনাস 56 মানে শূন্য। তো তাহলে এই যে এ, সে একটা 100% ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। সোজা সাপটা কথায় ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দুইটা। ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দুইটা। একটা হচ্ছে যে সে বর্গাকার, সে বর্গাকার। এখন সে বললে একটু কেমন লাগে না? সে বর্গাকার, আহা, কে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আবার তার নির্ণায়কের মান শূন্য, তার নির্ণায়কের মান শূন্য, তার নির্ণায়কের মান শূন্য। এই যে দুইটা তার বৈশিষ্ট্য। কি কয়টা তার বৈশিষ্ট্য? দুইটা। তার নির্ণায়কের মান শূন্য। তো দেখি তাহলে আরেকটা উদাহরণ দিই তো। যেমন একটা ম্যাট্রিক্স যদি এরকম আমি বলি যে 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 3 3 3 9 1, 3 3 9 1, দেখি বলো তো এটা হবে নাকি? অবশ্যই হবে। এটাও একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কেন? 3 3 9 মাইনাস 9 কে 9, 9 থেকে 9 গেলে শূন্য। এই যে অ্যান্সার তো চলে আসছে। অ্যান্সার কি আমরা নির্ণয় করব? আমরা তো অ্যান্সার নির্ণয় করব না, আমরা দেখতে চাই ও ব্যতিক্রমী নাকি। হাই খোদা, এই যে হ্যাঁ, ও ব্যতিক্রমী মানে ও তোমার ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তোমরা কি বুঝে গেছো? 100% বুঝে গেছো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স যে একটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আছে, জানো? খুব মানে খুব, আমি অঙ্কটা করে দিচ্ছি। মানে 6, -1, তোমরা বলতে পারো স্যার এটা কি? আবার 6, -1 এটা কি? নাকি -1,6, 6, এরকম কিছু একটা। আচ্ছা যাক, দেখি কি অবস্থা। একটা অঙ্ক আছে, বলতেছে যে m-2 m-3, ঠিক আছে? আর হচ্ছে যে 6 আর হচ্ছে 2, কথা বুঝিও, ভুলে গেছি, এরকম কিছু একটা হবে হয়তো। আচ্ছা দেখি, m-2 m-3 6 2 বলতেছে এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে m এর মান কত? তোমাকে প্রশ্ন করলো যে এত যদি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, m এর মান কত? এবার আমাকে তুমি বলো, এটা যদি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তার নির্ণায়কের মান শূন্য না? তার নির্ণায়কের মান শূন্য না? তো তাইলে কি লিখবা তুমি? তুমি জানো নির্ণায়কের মান কি? এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। তাহলে m-2 ইন্টু
এম মাইনাস থ্রি, এডি মাইনাস মাইনাস 6 দুগুণা 12, বিসি। নির্ণায়কের মান শূন্য। তোমরা কি কথাটা বুঝছো কিভাবে লিখছি? এই যে দেখো, তোমাকে বলেই দিছে ও একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তোমার মাথার মধ্যে জানো যে আচ্ছা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে তো নির্ণায়কের মান শূন্য হবে। তো তাহলে নির্ণায়কের মান কি? এডি মাইনাস বিসি, এই যে এই দুইটা গুণ মাইনাস 6 দুগুণা 12, নির্ণায়কের মান শূন্য। তাহলে এখান থেকে সুন্দরভাবে তুমি যদি লেখো এম আর এম গুণ করলে এম স্কোয়ার, আর হচ্ছে যে মাইনাস থ্রাইস এম মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস 6 মাইনাস 12 ইকুয়াল টু 0। সেখান থেকে এম স্কোয়ার মাইনাস 3 2 5m, 12 থেকে 6 গেলে মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে যদি লেখা যায় এম স্কোয়ার মাইনাস 6m প্লাসের m মাইনাস 6 ইকুয়াল টু 0, মিডল টার্ম ফ্যাক্টর। এখান থেকে যদি m কমন আনো m মাইনাস 6 প্লাস যদি 1 কমন আনো m মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি যদি লেখো m মাইনাস 6 ইন্টু m প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি যদি লেখো হয় m মাইনাস 6 ইকুয়াল টু 0, অথবা অথবা তোমার m প্লাস 1 ইকুয়াল টু 0, মানে m ইকুয়াল টু মাইনাস 1, মানে 6 কমা মাইনাস 1, এই যে 6 কমা মাইনাস 1। কি বুঝলা? কি বুঝিলা? দুষ্টামি করতেছি তোমাদের সাথে ভাই। মিডল টার্ম ফ্যাক্টর তো সহজ, একদম এত ইজি। বুঝো নাই? এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0 ক্যালকুলেশন করছি। এম স্কোয়ার মাইনাস 5m মাইনাস 6কে ক্যালকুলেশন করে m মাইনাস 6 ইকুয়াল টু 0, সেখান থেকে m এর মান 6, m প্লাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে m এর মান হচ্ছে মাইনাস 1। এটাই তো তোমার আমি আগে থেকে লিখে রাখছিলাম, মানে এটা অনেকবার আসছে, একটা অঙ্ক 6 কমা মাইনাস 1, এবং আরও একটা অঙ্ক আছে যেটার অ্যান্সার আছে মাইনাস 6,4। সম্পূর্ণ নিজ উদ্যোগে এটা খুঁজে বের করবা, এটার প্রশ্ন কি? এই প্রথম মনে হয় পৃথিবীর বুকে কেউ আনসার দিয়ে দিছে এবং প্রশ্ন খুঁজতে বলছে। আহা হা, সম্পূর্ণ নিজ উদ্যোগে, উদ্যোগে বানানো হয়েছে নাকি আমি জানি না। সম্পূর্ণ নিজ উদ্যোগে, এটা কি? সম্পূর্ণ নিজ উদ্যোগে প্রশ্ন খুঁজবে। বাহ, কি দারুণ! সম্পূর্ণ নিজ উদ্যোগে প্রশ্ন খুঁজবে, এটা বলে দিব না এটা আমি। তো অ্যান্সার কি? অ্যান্সার বলে দিয়েছি মাইনাস 6,4। ঠিক আছে, দুষ্টামি করতেছি স্যার, ওয়াচ শুরু করেছেন। আহা, মাত্র একটু দুষ্টামি করলাম। আচ্ছা, তোমরা কি বুঝছো? এটা আগে বলো দেখি। তোমরা সব বাদ দাও, আগে দুষ্টামি টিউশন বাদ দাও। তোমরা কি বলো বুঝছো নাকি? কোশ্চেনের আগে অ্যান্সার নির্ণয় হয়ে গেছে, এটা বুঝলাম। যে কোনো বইতে পাবা। কিভাবে কোশ্চেন বের করবো? বই খুঁজবি, তখন পেয়ে যাবি। ঠিক আছে, আর দুষ্টামি করতে হবে। মাইনাস 6,4 এটা অনেক, এটাও তোমার, তুমি যখন বই খুঁজবা বা যখন এমসিকিউ প্র্যাকটিস করবা, এটা যে কতবার, এটা 2 নাম্বার দিয়ে কিন্তু বেশি আসে, মানে এটা কতে বেশি আসে, বুঝছো? তো তোমরা করবা, করলে পেয়ে যাবা। ঠিক আছে, বুঝছি এটা। বিজয় চক্রবর্তী, আরাফাত, আরশ, তারপর হচ্ছে রিপন, তনিমা, টম জেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা যদি এটা বুঝো, আজকে আমাদের সম্পূর্ণ নতুন টপিক এবং খুব বেশি ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে 2x2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স। এবং এটাই আসলে পড়ানোর জন্য আমি আজকে আসছি। সত্যি কথা হচ্ছে এটা, বাকিগুলো তো একদম ইজি টপিক ছিল। কেমনে কি স্যার বলে? আল্লাহ পাগল, m-2 এর জায়গায় m-3 কিছু একটা হবে আর কি। 6,-4 দিয়ে অঙ্কটা কিছু একটা খুঁজলে তোরা পেয়ে যাবি। আমি ভুলে গেছি এখন, কিন্তু আনসারটা মনে আছে আর কি, -6,4। ওইটা আমি বলতে পারবো, একটু খুঁজলে আমি তোদেরকে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি বলে দিব, যা নেক্সট ক্লাসে আমি অঙ্কটা কি হবে আমি বলে দিব, যা। ঠিক আছে, এই যে m+6 m-4, এই যে অলরেডি বলে দিচ্ছে মুশফিকা জাহান। আচ্ছা, ঠিক আছে। শূন্য হইলেই ব্যতিক্রমী হবে, শূন্য না হইলে ব্যতিক্রমী হবে না, এটা তো স্বাভাবিক প্রশ্ন। মানে তোমার নাম কি? তোমার নাম ধরো, কি নাম তোমার একটু দেখি তো। আমি বলছে স্যার শূন্য হলে ব্যতিক্রমী হবে, শূন্য না হলে। অনেক কঠিন প্রশ্ন করে বলছে সে আমাকে। দেখি আরেকবার, কোথায় তুমি? শূন্য না হলে তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
আচ্ছা শূন্য না হলে এই যে মৌরয়, আচ্ছা পাইলাম ওকে আমি, ওর নাম। ও কি বলছে, শূন্য যদি হয় তাহলে তো স্যার ব্যতিক্রমী হবে, শূন্য না হলে ব্যতিক্রমী হবে না। ধরো ওর নাম মৌ, তাহলে মৌ তো মৌ, আর যদি মৌ না হয় তাহলে মৌ হবে না, স্বাভাবিক কথা না? এটি তো স্বাভাবিক। আচ্ছা তো তোমাদের দুষ্টামি করতেছি বাদ দাও। তোমাদের এই যে এখন শুরু হচ্ছে বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স, তো এটা একদম নিউ টপিক না তোমাদের জন্য, একদম নিউ টপিক। তো প্রথমে আমরা কি লিখছি, প্রথমে লিখছি আমরা 2/2 আকারের বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স, এরপরে আমরা পড়বো 3/3 আকারের বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স। সো তোমাদেরকে এখন প্রথমে আমি আগে শেখাবো একটা শর্টকাট টেকনিক, তোমাদেরকে শেখাবো একটা টেকনিক। এই টেকনিক দিয়ে তোমরা যে কোনো ইনভার্স ম্যাট্রিক্স 2/2 আকার নির্ণয় করতে পারবা। তো প্রথমে আসো কেমনে অঙ্ক করবা পরীক্ষার হলে সেটা দেখাই, প্রথমে আসো কেমনে তোমরা অঙ্ক করবা পরীক্ষার হলে সেটা দেখাই। আচ্ছা একটা ম্যাট্রিক্স লিখে আসো, এ ইকুয়াল টু, মানে এটা হচ্ছে মূল সূত্রটা লিখে দিচ্ছি, এ ইকুয়াল টু ধরো ABCD, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এত হলে তোমাকে বলছে ইনভার্স ম্যাট্রিক্স কত, এই যে এ ইনভার্স সমান হোয়াট, তোমাকে এরকম প্রশ্ন করলো। তো তাহলে এ ইনভার্স কি জানো, এটা সূত্র কি? এ ইনভার্সের সূত্র হচ্ছে 1 এই যে AD মাইনাস BC। কেন AD মাইনাস BC নির্ণায়ক না, সেটা আর কি, AD মাইনাস BC। এই যে 1 দিয়ে তুমি AD মাইনাস BC লিখবা, মনোযোগ দিও মনোযোগ দিও, তাহলে সব বুঝতে পারবা। 1/AD মাইনাস BC, ওকে। এরপরে এটা যে টেকনিকটা দিয়ে তুমি যে কোনো অঙ্ক করতে পারবা, ধৈর্য ধরো। AD মাইনাস BC, ওকে। এই ডিটা লাভ দিয়ে তোমার এর জায়গায় যাবে, এই ডিটা লাভ দিয়ে কোথায় যাবে, এর জায়গায় যাবে, ডিটা এর জায়গায় যাবে, আর এইটা লাভ দিয়ে ডি এর জায়গায় আসবে। তাহলে ডি এর জায়গায় গেল, এ ডি এর জায়গায় গেল। বাকি যে দুইটা আছে ওদের সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। প্লাস সি হয়ে যাবে মাইনাস সি, প্লাস বি হয়ে যাবে মাইনাস বি। তাহলে আরেকবার বলবো, এটাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র 2/2 আকারের। যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় 2/2 আকারের ABCD, তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স হবে AD মাইনাস BC, AD মাইনাস BC, ডিটা এর জায়গায় যাবে, এটা ডি এর জায়গায় আসবে, বাকি দুটার সাইন চেঞ্জ হবে, ডিটা এর জায়গায় গেল, এটা ডি এর জায়গায় আসলো, বাকি প্লাস সি হয়ে গেল মাইনাস সি, প্লাস বি হয়ে যাবে মাইনাস বি। আচ্ছা তোমরা বলতে পারো, আচ্ছা স্যার আপনি যে একটা সূত্র লিখলেন খুব ভালো কথা, আপনি যে একটা সূত্র লিখলেন খুব ভালো কথা, কিন্তু স্যার এটা অ্যাকচুয়ালি কি, এটা কোত্থেকে আসছে, এটার অ্যাকচুয়ালটা এরকম কেন, বা এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? আমরা সব কিছুর পিন পয়েন্ট ব্যাখ্যাতে যাব। তার আগে ধরো একটা অঙ্ক করি, এই যে দেখো, ধরো একটা ম্যাট্রিক্স দিলাম আমি, 1 2 3 4, এই যে একটা ম্যাট্রিক্স দিলাম। তাহলে এত হলে বললাম এ ইনভার্স সমান কত। তো তাহলে এ ইনভার্স কি হবে সূত্রের আদলে, এই সূত্রের আদলে ইজিলি করতে পারবা তোমরা, আমি বুঝতে পারতেছি। 1/AD 4 একে 4 মাইনাস 3 দুগুণা 6 BC, এই যেটাই তো করলাম 1/AD মাইনাস BC। এবার বলো তো তোমরা এই ডিটা কোথায় যাবে, 1 এর জায়গায়, 1টা কোথায় আসবে, ডি এর জায়গায়, 4 এর জায়গায়। তাহলে 4 এখানে গেল, 1 এখানে গেল, বলো তো বাকি দুটার কি হবে, সাইন চেঞ্জ হবে, প্লাস 3 হবে মাইনাস 3, প্লাস 2 হবে মাইনাস 2। তাহলে এখান থেকে 4 থেকে 6 গেলে মাইনাস 2, তাহলে 4, এটা কি আবার, আচ্ছা 4 মাইনাস 2 মাইনাস 3 আর হচ্ছে 1, ঠিক আছে? যেটা আসছে এটাই অ্যান্সার। তুমি চাইলে আরেকটা লাইন লিখতে পারবা, কি করতে পারবা, ওই যে এভাবে লিখতে পারবা যে 4 ডিভাইড বাই মাইনাস 2 মানে মাইনাস 2, মাইনাস 2 ডিভাইড বাই মাইনাস 2 মানে হচ্ছে 1, মাইনাস 3 ডিভাইড বাই মাইনাস 2 মানে হবে 3/2, আর হবে মাইনাস হাফ। এই যে যেটা আসছে এভাবেও লিখতে পারবা তুমি, বা উপরের লাইনটাকেও তুমি অ্যান্সার বলে দিতে পারবা। এইটা হচ্ছে একটা অঙ্ক। রিক চৌধুরী, আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্স করতেছি, আমরা এখন কোন নির্ণয় করতেছি না, ঠিক আছে? একটা বিশাল কমেন্ট লিখে এবার 100 বার করতে থাকবে এটা।
স্যার এটা কত নাম্বার লাইভ ক্লাস চলতেছে? এটা 5 নাম্বার। সাফিউল চলতেছে 5 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখন আমি একটা মূল মানে এবিসিডি মূল ফরম্যাট লিখলাম, তার ইনভার্স নির্ণয় করতে চাই, তার ইনভার্সের সূত্রটা লিখলাম 1/AD মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, তারপরে ডিটা এর জায়গা যাবে, এটা ডি এর জায়গায় আসবে, বাকি দুটো সাইন চেঞ্জ হবে, তার বদলে আমরা একটা অঙ্ক দিলাম, ইজিলি করে ফেললাম, ঠিক আছে। তো তাইলে একটা ম্যাট্রিক্সের এই যে যেটা আসলো সেটাই হচ্ছে একটা ইনভার্স ম্যাট্রিক্স, এটাই হচ্ছে একটা ইনভার্স ম্যাট্রিক্স। তো আমি তোমাদেরকে করতে দিলে তোমরা তার অ্যান্সার বলতে পারবে না, লিখতে পারবে না, একটু পেইন হবে। আমি তোমাদেরকে আরেকটা করে দিই, যে কোনো আরেকটা করে দিচ্ছি। ধরো আমি বললাম একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স -2 4 -5 আর হচ্ছে যে আর কত 1, ধরো বললাম এটার এ ইনভার্স ম্যাট্রিক্স কত। তো তুমি বুঝে গেছো কেমনে করবা। তাহলে এ ইনভার্স হবে কি 1/AD মাইনাস বিসি মাইনাস 20, বুঝছো, -20, ঠিক আছে, 5 -20। তারপরে ডিটা এর জায়গায় যাবে, এটা ডি এর জায়গায় আসবে, ওকে। বাকি দুটোর সাইন চেঞ্জ হবে, এই 1 এখানে গেল, -2 এখানে আসলো, বাকি দুটোর সাইন চেঞ্জ, মাইনাস থাকলে হবে প্লাস, আর প্লাস থাকলে হবে মাইনাস, বুঝছো কথাটা। তাহলে এখান থেকে কি লেখা যাবে, -2 + 20, তারপরে 1 - 4, 5 - 2, তাহলে 20 থেকে 2 গেলে কত হবে বলো তো, 18 না? 20 + 20 থেকে 2 গেলে 18 হবে। তাহলে বাকি 1 - 4, 5 - 2, এই যে এটাই হচ্ছে আনসার। মানে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এটা। তো তাইলে এমনি একটা কথা কিন্তু বলা যায়, একটা কথা আমরা কিন্তু বলতে পারি চাইলে, যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স অপর আরেকটি ম্যাট্রিক্সই হবে। তুমি বলতে পারো এটা কি কথা? হ্যাঁ, বলতে পারি না আমরা, কোনো ম্যাট্রিক্সের ইনভার্স করলে অপর একটি ম্যাট্রিক্সই পাওয়া যাবে। এটা তো খুব স্বাভাবিক একটা কথা, অপর আর কি পাওয়া যাবে, ম্যাট্রিক্সই তো পাওয়া যাবে। কোনো ম্যাট্রিক্সের ইনভার্স করলে অপর আরেকটি ম্যাট্রিক্সই পাওয়া যাবে, অপর আরেকটি ম্যাট্রিক্সই পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না। মানে ম্যাট্রিক্সকে ইনভার্স করলে ম্যাট্রিক্স ই পাওয়া যাবে। তো তোমরা আমাকে বলতে পারো স্যার আপনি এটাকে এত ঘটা করে লেখার দরকার কি? এটা তো খুব কমন একটা, খুব নর্মাল একটা কথা, যে আপনি স্বাভাবিক একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলে তো স্যার আরেকটা ম্যাট্রিক্সই পাওয়া যাবে। আচ্ছা, এটা তো ইজি একটা কথা, বুঝবা কিছুক্ষণ পরে। এই কথার একটা মাহাত্ম আছে, এই কথাটার একটা মাহাত্ম আছে, সেজন্য লিখছি, ধৈর্য ধরো। তিশা জয়সওয়াল, স্যার এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড দিলে সাথে সাথে ক্লাস স্লাইডগুলো দিতে বলিয়েন। আল্লাহ, আমি কিন্তু সাথে সাথে ক্লাস স্লাইডগুলো আমি দিয়ে দিই। আমাদের যে অপারেটর আছে সেটা নিয়ে কিন্তু তোমরা কয়েকবার করে বলছো, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকদিন দিয়ে দিই। আচ্ছা, তো আমি দিয়ে দিই, বাকি হয়তো বা অপারেটর যারা আপলোড করে ওরা কেন দিবে না, দেওয়ার তো কথা। আচ্ছা, এক হচ্ছে যে ফিজিক্স ক্লাস, আর এক হচ্ছে তোমার এটা। হ্যাঁ, আমি এটা নিয়ে দেখবো, ঠিক আছে। তো তাইলে কোনো ম্যাট্রিক্সকে যদি ইনভার্স করো তাহলে আরেকটা তুমি ম্যাট্রিক্স ই পাবা, ওকে। এবার তোমাদেরকে আরেকটা কথা বলবো, খুব সুন্দর একটা ইনফরমেশন দিব তোমাদেরকে, জানো, মজার পড়ালেখা ভাই, অনেক মজার পড়ালেখা। কি ইনফরমেশন দিব দেখো। ধরো একটা ম্যাট্রিক্স আছে, কি বলবো, ধরো 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। এবার আরেকটা ম্যাট্রিক্স আছে ধরো আই। তোমরা মনোযোগ দিও, আই একটা ম্যাট্রিক্স ধরো 1 1 0 0, জানো তো যেটা অভেদক ম্যাট্রিক্স না। কোনো ম্যাট্রিক্সের সাথে যদি অভেদক ম্যাট্রিক্স গুণ করি তাহলে যে আবার ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, জানো তোমরা? তুমি বলতে পারো স্যার এটা কি বললেন, আপনি পড়াচ্ছেন ইনভার্স ম্যাট্রিক্স, আপনি আবার গুণনে চলে গেছেন কেন? আপনি পড়াচ্ছেন ইনভার্স ম্যাট্রিক্স, আপনি আবার গুণনে কেন চলে গেছেন? একটু ধৈর্য ধরো। মানে কোনো ম্যাট্রিক্সের সাথে তুমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে অভেদক ম্যাট্রিক্সকে গুণ করো, তাহলে দেখি আমরা একটু গুণ করি। 1 2 3 4 ইন্টু 1 0 0 1, এই যে গুণ করলাম, গুণ করি। তাহলে জানো
আমি আমি গুণ করার আগেই আমি বলে দিতে পারবো যে এই আসবে। এটা একটা শর্টকাট টেকনিকের মতো, এটা তোমার এমসিকিউতেও কাজে লাগবে। এটা একটা শর্টকাট টেকনিকের মতো, এটা এমসিকিউতেও কাজে লাগবে। তো তাইলে কি করব আমরা, দেখি গুণটা করি। আসো, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। তুমি এখন বলতে পারো আমাকে, স্যার আপনি করাচ্ছেন ইনভার্স ম্যাট্রিক্স, আপনি কেন আবার গুণ করাচ্ছেন? ধৈর্য অনেক ইম্পর্টেন্ট, ধৈর্য ধর। সারির সাথে কলামের গুণ, 1 1 1 যোগ 2 0 0, 1 0 0 যোগ 2 1 2, 3 1 3 যোগ 4 0 0, 3 0 0 যোগ 4 1 4। তাহলে আমাকে বলো তো কি আসলো? 1 2 2 3 4 আসছে না? আসে নাই। এটা কি ম্যাট্রিক্স? এটাই তো এ ম্যাট্রিক্স। মানে এ আই যেই কথা, এ আই যেই কথা এ একই কথা, এ আই যেই কথা এ একই কথা। তাইলে আমি কি বলতে পারি না যে কোনো ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে যাকে গুণ করা হলো তাকে পাওয়া যাবে? এগুলা নোট দিয়ে লিখতে হবে ভাই, না লিখলে না খাতায় থাকবে না। কোনো ম্যাট্রিক্সের সাথে, কোনো ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে, অভেদক ম্যাট্রিক্স গুণ করলে, কোনো ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে যাকে গুণ করা হলো, মানে প্রথম ম্যাট্রিক্সটি আবার পাওয়া যাবে। কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো এ ম্যাট্রিক্সকে, আচ্ছা একটা লিখি, কোনো এ ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে, দেখ না দেখ না দেখ না, এই যেটাকে এখানে আনতে হবে, এইটাকে এখানে লিখতে হবে। তাহলে একটু স্পেসিফিক লিখতে হবে। কোনো এ ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে আবার এ ম্যাট্রিক্সটি পাওয়া যাবে, এ ম্যাট্রিক্সটি পাওয়া যাবে। দেখো, স্লো লার্নার হও। আমি এক কথা 100 বার বলি, কারণ তোমরা এগুলোতে একদম নতুন, ঠিক আছে? তোমরা এগুলোতে একদম নতুন। তো স্লো লার্নার হও, বাট অ্যাকুরেট লার্নার হও। ফাস্ট লার্নিং করতে গিয়ে জগা খিচুড়ি পানে ফেলিও না কোনো কিছু। আস্তে আস্তে পড়বো, মাথা সেট করে ফেলবা। আজকে থেকে 6 মাস পরে যদি আমি জিজ্ঞেস করি, দেখে বলতো এআই ইকুয়াল টু কি, পাট করে যদি তুমি বলতে পারো যে এআই ইকুয়াল টু এ, এআই ইকুয়াল টু এ, তুমি যদি বলতে পারো এটা, তাহলে বুঝে যাবে যে ঠিক আছে, সব কিছু তোমার মনে আছে। ওকে, ম্যাট্রিক্সের ভিতরে কি ভগ্নাংশ বিভাজ্য? হ্যাঁ, দশমিক সংখ্যা লেখা যাবে, যাবে না কেন? দশমিক তো মান লেখা, 3.1 লেখানো অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এগুলো তো যে কোনো উপাদানকে সারির কলমে সাজানোকে ম্যাট্রিক্স বলে। আচ্ছা, আমার মনে হয় কথাটা বুঝছো তোমরা। কোনো ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে এই ম্যাট্রিক্সটি পাওয়া যাবে। তাহলে একটা কথা এবার বলো আমাকে, আমি যদি এরকম বলি, আমি যদি বলি, কে বলতে পারবা? ABCD যদি বলি, A ইকুয়াল টু ABCD, আর আমি যদি বলি আই তো বুঝছো 1 0 0 1, তাহলে এখানে যদি আমি AI গুণ করি, ডেফিনেটলি কি পাবো? এ পাবো না? আবার AI গুণ করলে এ পাবো না? বা এভাবে লিখতে পারি না যে এই যে ম্যাট্রিক্স গুণ এই যে ম্যাট্রিক্স, তাহলে গুণ করলে এই যে ম্যাট্রিক্স। তোমরা কি বুঝতে পারছো? মানে এ আই ইকুয়াল টু এ। আমার মনে হয় সবাই বুঝে গেছে, এখন আর কোনো ধরনের দ্বিমত নাই। ফিজিক্স ক্লাস হয়নি কেন আমি আপাতত জানি না, হয়তো বা স্যার অসুস্থ হইতে পারে, কোনো না কোনো সমস্যা হইতে পারে। কেন সমস্যা হতে পারে না? এক কথা, তোমরা এতবার যে প্রশ্নটা করলা, কোনো না কোনো তো ইস্যুজ হইতে পারে, কোনো সমস্যা হতে পারে। আমার সাথে কথা হয় নাই নিয়াজের, আমি কথা বলে তোমাদেরকে জানাবো। তার আগে কেউ যাবা না, খেলা মাত্র শুরু হয়েছে, ক্লাস এখনো শুরু হয় নাই। আজকের ক্লাসে আগুন লাগাই দিব, মনে রাখিও, আজকের ক্লাসে আগুন লাগাই দিব। আগুন লাগানোর আগে পানি নিয়ে দাঁড়াইতে হবে না? একটু পানি খাবো, ধৈর্য ধরো, কি বাসা লাগছে। লাইনে থাকো, কেউ যাইও না, আবার চলে যাবা না কি কোনো, দেখিও। থাকো 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 থাকো, সবাই থাকো, পানি আগে নেই। পানি তো পুরোই তো এখানে নাই। আরে জীবন, এত কষ্ট, জীবন নষ্ট। ওকে, আগে কি রে, চলে গেছো নাকি তোমরা আবার? যারা লার্নার,
ক্লাসে আগুন লাগাই দিব, তো জন্য ভাবলে একটু পানি নিয়ে আসি। ওকে, বাহ, ভালো আছো তোমরা সবাই? অনেকক্ষণ পর দেখা তোমাদের সাথে। এই যাবৎ চলে আসলাম বিশাল একটি বিরতি নিয়ে। আমরা বিজ্ঞাপন বিরতি দেই না কেন? একটানা পড়লে হয় নাকি? আসলে একটা বিজ্ঞাপন বিরতি দিই। এই যে আমরা একটা নতুন টপিক যাব, এখন নতুন একটা টপিক যাব। নতুন টপিক কি যাব? ধৈর্য ধরো, সব বুঝে যাবো। আজকে ক্লাস অনেক মজা হবে ইনশাল্লাহ। বিজ্ঞাপন, আমরা চিটাং ইউনিভার্সিটি, আমি যখন চিটাং ইউনিভার্সিটি ছিলাম, চিটাং ইউনিভার্সিটিতে তোমার কী হয়েছে, তোমার ওই আমরা শাটল ট্রেন করে আসতাম। তো শাটল ট্রেনের মধ্যে তোমার বগির পিছনে সবাই গান টান গাইতে হয়, বুঝছো? খুব ভালো গান টান হইতো ওইখানে। তো গানের মাঝখান দিয়ে তোমার অনেক বগিতে, বগির নাম ছিল জানো, অনেক সুন্দর সুন্দর নাম ছিল। তোমরা তো কি বলবো, যেমন এটা কি বলো তো, তোমরা তো বুঝতেছো না এটা কি। দেখো, আমি যদি বলি একাকার, এটা একটা বগির নাম ছিল একাকার। তাহলে এই বগিতে এবার একটা এক আকার, একাকার এভাবে লেখা হইতো। তারপর আরো অনেক অনেক সুন্দর সুন্দর নাম ছিল, এপিটাফ, সাম্পান, তারপর হচ্ছে ককপিট, তারপর হচ্ছে তোমার আরো অনেক নাম ছিল। যাই হোক, তো আমরা বগিতে উঠতাম, বগিতে গান টান হইতো। তো বগিতে গান হইতে হইতে মাঝখান দিয়ে, যেমন ধরো গানের প্রোগ্রামে কি হয়, গান গায় কিন্তু মাঝখান দিয়ে বিজ্ঞাপন বিরতি হয় না, সেরকম বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপন বিরতি দিত। সেই বিজ্ঞাপন বিরতিতে শুধু অ্যাডভার্টাইজের গান চলতো। তো সেই আসো আমরা একটা কাজ করি, বিজ্ঞাপন বিরতি দিই। বিজ্ঞাপন বিরতি আমাদের চলবে এখন। সো ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসে আমরা আবার ফিরবো। এখন আমরা যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে। টিং ডং ডিং ডিং, এবার শুরু হয়েছে। খোলা আকাশের নিচে চলো চলে যাই, তোমার সাথে, শুধু তোমার সাথে। কে আমি? না না, ড্যানিশ। চলে গেছে আমার মন, তুমি আছো তাই, মধুরে জীবনে শুধু তোমাকেই চাই। দিনের শেষে রঙিন বেশে বন্ধন আমাদের অটুট, তুমি আমি আর ড্যানিশ। হ্যাঁ ড্যানিশ, আমাদের ড্যানিশ। ভাই, ড্যানিশ দিয়ে যে একটা তোমার এরকম কন্ডেন্স মিল্কের গান আছে, তোমরা জানো? আচ্ছা, আবার ভাই সাহেব খবর একখান দেরি হইয়া যায়, আত্মন লাগে ঈদের নামাজ পড়িও হালায়। ভাই সাহেব খবর একখান, এক বছরে দুইয়ান খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাহেব আরসি কোলা খান। টিং টাং টিং টিং, আরসি কোলা, ফ্রিডম অফ চয়েস। শেষ। আমরা আবার বিজ্ঞাপন বিরতির পরে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসে আবার ফেরত আসলাম। বিজ্ঞাপন বিরতি তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু জানাও। আল্লাহ, কদিন পর দুষ্টামি করতেছি তোমাদের সাথে, মন টন খারাপ করিও না। আচ্ছা ওকে, ঠিক আছে। আমার মামনি আমাকে শোনাইছে এটা, বাও, এটা ওল্ড বলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে, দুষ্টামি করছি, ওকে ফাইন। এবার আসো আমরা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স আবার ফেরত আসি, ঠিক আছে? সো আমি তোমাদেরকে কয়েকটা ইনভার্স ম্যাট্রিক্সের ইনফরমেশন দিছি। ওকে ওকে, সেই লাগছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা কোনো সময় এরকম গান টান গাবো। অদম্যতে তো প্রায় গান টান গাওয়া হয়, অনেক মজা টজা হয় আমাদের 27 ব্যাচের অদম্যতে। তোমাদের 28 ব্যাচের সাথেও ইনশাল্লাহ একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়ে যাবে, কোনো টেনশন করিও না ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই যে 2x2 আকারের ইনভার্স ম্যাট্রিক্সে আমি তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিছি, কিন্তু কোনো ইনফরমেশনেরই মানে এই ইনফরমেশনটার তোমাকে অ্যাকচুয়াল ব্যাখ্যা দেই নেই। অ্যাকচুয়াল ব্যাখ্যা কি একটু দেখো তো। এই যে একটা ম্যাট্রিক্স লিখছি আমি, তার আমি ইনভার্স লিখছি। এই যে একটা ম্যাট্রিক্স লিখছি আমি, তার যে আমি ইনভার্স লিখছি, সূত্রটা একটা ডিরেক্ট বসাই দিছি। সো 1/AD-BC, ডি এর জায়গায় যাবে, এডি এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন চেঞ্জ হবে। কিন্তু এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে যা ব্যাখ্যা দিছি, প্রত্যেকটা যা বলছি তার প্রত্যেকটা সুন্দর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। মানে এমন কোনো জিনিস হয় নাই যে তোমার ব্যাখ্যা ছাড়া হয়েছে। কিছু প্রসেস তোমার কেমনে হয় সেটা হয়তো বা বলে দিছি, কিন্তু এই যে এত বড় একটা দারুণ সূত্র হঠাৎ করে এরকম করে লিখে দিলাম, কিন্তু এটার কোনো ব্যাখ্যা দিলাম না, হইল না। প্রত্যেকটা জিনিসের সুনির্দিষ্ট ব্যাখ্যা তোমার থাকতে হবে, ওইটাই হচ্ছে যে ম্যাথমেটিক্স। সো তাইলে এই কেন এটা ডি এর জায়গায় গেল, কেন ডিটা এর জায়গায় আসলো, এটা একটা প্রশ্ন না? কেন এই দুইটার সাইন চেঞ্জ হইলো, এটা একটা প্রশ্ন না? কেন আমি 1/AD-BC লিখলাম, এটাও তো একটা প্রশ্ন। সো এই যে প্রত্যেকটা প্রশ্ন, এই প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যান্সার দিব। এবার আমরা
আরেকটা মাঝখান দিয়ে ইনফরমেশন দিয়েছি যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি কোনো ইনভার্স একক ম্যাট্রিক্স, এটাকে একক ম্যাট্রিক্সও বলা হয়, একক বা অভেদক। কোনো ম্যাট্রিক্সের সাথে যদি কোনো অভেদক ম্যাট্রিক্স গুণ করি, তাহলে আমি আবার যাকে গুণ করলাম ওই ম্যাট্রিক্সটা আমি পাই। ঠিক আছে, এবার এবার আমি তোমাদেরকে মনোযোগ দাও, এবার আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব যে সূত্রটা কোত্থেকে আসলো। আরেকবার লাস্টে দিয়ে লিখে রাখি, এই যদি একটা ম্যাট্রিক্স হয় ABCD, তাহলে তার ইনভার্স হবে 1/AD - BC, এবং ডিটা এর জায়গা যাবে, এটা ডি এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন চেঞ্জ হবে, সেটা লিখে রাখলাম আমি। ঠিক আছে, সেটা আমি লিখে রাখলাম। ওকে, এখন তোমাদেরকে আমি একটা কথাও দিয়ে শুরু করছিলাম যে ABCD যদি কোনো ম্যাট্রিক্স হয়, তার সাথে তুমি যদি অভেদক ম্যাট্রিক্সকে গুণ করো 1 0 0 1, তাহলে তুমি আবার ওই ম্যাট্রিক্সটাকেই পাবা। কাকে পাবা? ABCD ম্যাট্রিক্সটাকেই তুমি পাবা। ঠিক আছে, আই হোপ তোমরা আমার কথাটা বুঝতে পারছো। এইবার তোমরা এই লাইন থেকে, এই যেটা লিখছি না, এই লাইনটা লিখছি না, এই লাইনটাই আবার লিখছি এখানে, এই লাইনটা আবার লিখছি এখানে। তোমরা এবার আমাকে বলো, এবার থেকে আর একটা কমেন্টও কেউ করবা না, একটা কমেন্টও, একটু পড়ালেখাটা জটিল, কিন্তু একবার যদি বুঝতে পারো তোমাদের মাইন্ড ব্লো হয়ে যাবে, আগুন লাগে যাবে ক্লাসের মধ্যে। তোমরা একটু দেখো, এই যে এটা যদি আমি এখানে রাখি 1 0 0 1 রাখলাম, এবং এই যে ABCDটা, মনোযোগ দিও, এই ABCDটা আমি এখানে রাখলাম, তো তোমরা বলবো আমাকে যে স্যার আপনি এটা লেখেন নাই কেন? এইটা যদি ওপাশে যায়, তোমার কি মনে হয় না এটাকে এরকম লেখা যাবে ABCD এর ইনভার্স? বুঝতে পারছো জিনিসটা এবার? আচ্ছা আমি আরেকবার বলি, তাহলে এই দুইটার গুণফল যদি এটা হয়, তাহলে এই জিনিসটাকে যদি এখানে রাখি, ইকুয়াল টু দিয়ে এটাকে এখানে রাখলাম, তাহলে এটা যদি ওপাশে যায় তাহলে ইনভার্স হবে না? বুঝো না জিনিসটা? এটা নর্মালি ভাবে চিন্তা করতে পারো যে আমি যদি বলি 2 × 3 = 6, তাহলে 3 = কত? 6/2, বা 3 = কত? 6 × 2 ইনভার্স না? 2 ইনভার্স মানে 1/2 না? এরকম আর কি, 2 ইনভার্স, 3 = 6 × 2 ইনভার্স, 3 = 6 × কাইন্ড অফ এরকম করে চিন্তা করতে পারো তুমি। ঠিক আছে, তো আই হোপ তোমরা বুঝছো যে আমরা এটাকে পাশে গেলে এরকম করে ইনভার্স আকারে লিখতে পারি। এবার তোমরা আমাকে একটা উদাহরণ, আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দিবা, তোমরা আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দিবা। আমরা তো ABCD একটা ম্যাট্রিক্সের ইনভার্স ওকেই খুঁজতে চাই, তাই না? আমরা এই যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স করছি আমরা, ওর ব্যাপারটাই তো আমরা খুঁজতে চাই। যেমন দেখো, এ যদি হয় ABCD, তাহলে এ ইনভার্স মানে কি? ABCD ইনভার্স না? বুঝো নাই? এ ম্যাট্রিক্স যদি হয় ABCD, তাহলে এ এর ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে এই যে ABCD ইনভার্স, এটাই না? তাহলে ABCD ইনভার্স মানেই এটা না? বুঝছো কথাটা? আমরা আসলে এটাকেই ফাইন্ড আউট করতে চাই। এটা যেই কথা, এ ইনভার্স একই কথা। এ ইনভার্স এ যদি হয় ABCD, তাহলে ABCD ইনভার্সেরই মান আমরা নির্ণয় করতে চাই। আচ্ছা, তো তোমাদের মাথার মধ্যে সেট করে রাখো, এটার মান আমরা নির্ণয় করতে চাই। এখন কিছুক্ষণ আগে তোমাদেরকে আরেকটা নোট দিয়ে একটা কথা লিখছি। কি লিখছি জানো? লিখছি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স করলে অপর আরেকটা ম্যাট্রিক্সই পাওয়া যাবে। তো তাইলে আমাকে বলো তো, এই ম্যাট্রিক্সের ইনভার্স করলে আরেকটা তো ম্যাট্রিক্সই পাওয়া যাবে, আর তো কিছু পাওয়া যাবে না। তো তাইলে আমরা যদি এরকম করে লিখি, মনোযোগ দাও, 1 0 0 1 যা ছিল তা লিখছি, ইকুয়াল টু ABCD যা আছে তা লিখছি, ইনটু এই যে একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আরেকটা তো নতুন ম্যাট্রিক্সই পাওয়া যাবে। তোমার কি মনে হয় না ওই ম্যাট্রিক্সটাকে আমরা একটা নাম দিতে পারি? নাম দিলাম EFGH। তুমি বলতো স্যার এটা আপনি কি লিখলেন? স্যার আপনি আরেকবার বলেন স্যার আপনি এটা কি লিখছেন? এই জন্যই ওই কথাটা নোট দিয়ে লিখে রাখছি, এমনি লিখে রাখি নাই। বুঝছো কথাটা? যে একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আরেকটা ম্যাট্রিক্সই পাওয়া যাবে। ভাই আমি এই ম্যাট্রিক্সকে ইনভার্স করছি, আরেকটা ম্যাট্রিক্স পাইছি। এবার উদাহরণটা দেখো, এই যে দেখো, তুমি একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করছো, আরেকটা ম্যাট্রিক্সই পাওয়া গেছে। সো তাহলে এইটাকে ইনভার্স করলা,
তুমি আরেকটা EFGH নামক আরেকটা ম্যাট্রিক্সই তো পাইছো। তো আমরা জাস্ট প্রকাশ করছি এটা, ঠিক আছে, আমরা প্রকাশ করছি। তো আরেকটা কথা বল, আচ্ছা এখানে একটা লিখে রাখি কথা, তাইলে ABCD ইনভার্স যেই কথা, EFGH একই কথা, EFGH একই কথা। আমার কথাটা বুঝছো? এটার ইনভার্স যেই কথা, EFGH একই কথা। তো তুমি কোনো রকমে যদি ABCDর ইনভার্সটা নির্ণয় করতে পারো, তাহলে তুমি EFGHটা নির্ণয় করে ফেলতে পারবা। ম্যাট্রিক্স নির্ণয়ের পড়ালেখা এখন থেকে একটু বুঝতে হবে, কিন্তু একবার বুঝলে যে কি পরিমাণ মজা লাগবে, যে ABCDর ইনভার্স যেই কথা, EFGH একই কথা। কোনো না কোনোভাবে তুমি যদি ABCD ইনভার্সটা ভাই নির্ণয় করে ফেলতে পারো, মানে EFGH নির্ণয় করে ফেলতে পারো, এটা নির্ণয় করলে এই মানটা নির্ণয় হয়ে যাবে না, কারণ এইটা যেই কথা ম্যাট্রিক্স ওইটা একই কথা, ঠিক আছে। তো তাইলে আমরা ABCDর ইনভার্সকে EFGH নামক আরেকটা ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি। এবার আমাদের টার্গেট কি জানো? টার্গেট হচ্ছে আসলে এই EFGH এর মান বের করা। টার্গেট তাহলে আমরা লিখে রাখি, টার্গেট EFGH এর মান নির্ণয় করা। কেন মান নির্ণয় করব? কারণ এটার মান নির্ণয় করলে এখানে যদি বসাই দিই ওইটা মানেই তো ABCD ইনভার্স, মানে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমি পেয়ে গেলাম না। আচ্ছা ওকে, প্লিজ মনোযোগ দিও, প্লিজ। আমি একটু স্লো পড়াচ্ছি, বাট আশা করি সব বুঝবে তোমরা। 1001 আবার লিখলাম। এবার আমাকে তোমরা বলো, দুইটা ম্যাট্রিক্স, সুন্দর দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন দেখা যাচ্ছে না? সুন্দর 2x2 আকারের দুইটা ম্যাট্রিক্সের মাঝে গুণন দেখা যাচ্ছে না? গুণন কি? সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। গলাতে কি আটকাচ্ছে? সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। আসো, এর সাথে ই মাঝখানে যোগ, বি এর সাথে জি। গুণন না পারলে এই জায়গাতে আসতে পারতাম? আগে গুণন ভালো করে পড়তে হইতো। আচ্ছা, প্রথম সারির সাথে প্রথম কলাম গেল, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, এ এর সাথে F প্লাস বি এর সাথে H গেল। দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, সি এর সাথে ই, ডি এর সাথে জি, সি এর সাথে F, ডি এর সাথে H। তোমরা আশা করি গুণটা বুঝছো। সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, সেম একই কাজ করছি আমরা। এবার দেখো, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান না, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান না। তো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি, দোনো ম্যাট্রিক্স সমান, মানে 100% এই উপাদানটার সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে A প্লাস BG, এটা 100% 1 এর সমান। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আর এই যে C প্লাস DG, এটা 100% কার সমান? 0 এর সমান। কারণ দুটো ম্যাট্রিক্স সমান। ম্যাট্রিক্সের সমতা থেকে কথাটা লেখা যায়। হেঁচকি উঠতেছে আমার, সরি। CE প্লাস DG এটা সমান 0। তাহলে এইটা সমান 1, এটা সমান 0। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দ্বারা, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। আবারও AF প্লাস BH, এই AF প্লাস BH হবে 0 এবং CF প্লাস DH এটা মান হবে 1। একটাকে 3 নম্বর, একটাকে 4 নম্বর সমীকরণ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম। আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবা, কোনো টেনশন করিও না, ঠিক আছে? আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারো, এবার দেখো, এই যে 1 নম্বর সমীকরণ, তুমি 1 নং থেকে কি পাও? এক নম্বরে দেখো AE প্লাস BG ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে AE ইকুয়াল টু
ওয়ান মাইনাস বিজি বলা যাবে না? এ ইকুয়াল টু ওয়ান মাইনাস বিজি। এখান থেকে তুমি যদি এ এর মানটা নির্ণয় করো ওয়ান মাইনাস বিজি ডিভাইডেড বাই এ, এগুলা দেখে প্লিজ কেউ ভয় পাইও না, খালি একটু ধৈর্য ধরো, সর্বোচ্চ 10 মিনিট লাগবে, তুমি বুঝে যাবে আলটিমেটলি আমি কী পড়াচ্ছি। আমি যখন পড়াই তখন অগোছালো এলোমেলোভাবে কতগুলো আচ্ছা আমি তোমাদের সামনে জিনিস রিপ্রেজেন্ট করি, তারপর সবগুলো একটা বিনি সুতার মালার মধ্যে দিয়ে গেঁথে দিই, সব কিছু তুমি ব্যাখ্যা পেয়ে যাবা, খালি একটু ধৈর্য ধরিও, ঠিক আছে? সব কিছুর ব্যাখ্যা পাবা, খালি একটু ধৈর্য ধরিও। কোনো ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্স পাওয়া যাবে। অবেদক রাখলাম, এবিসিডি রাখলাম, এটাকে ওপাশে নিলাম, ইনভার্স হবে। কোনো ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আরেকটা ম্যাট্রিক্সই পাওয়া যায়, কোনো ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আরেকটা ম্যাট্রিক্সই পাওয়া যায়। সেই সূত্র অনুযায়ী মানে সেই কল্পনা অনুযায়ী আমি আরেকটা ম্যাট্রিক্স দ্বারা আমি রিপ্রেজেন্ট করলাম EFGH। আচ্ছা, এখন আমার টার্গেট যেহেতু এইটার ইনভার্স ম্যাট্রিক্স আমার নির্ণয় করা টার্গেট, কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমার নির্ণয় করা টার্গেট, তো তাইলে কোনো ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করলে আমরা জানি একটা ম্যাট্রিক্সই পাবো। তাহলে একটা ম্যাট্রিক্সে আমরা EFGH দ্বারা প্রকাশ করছি, আমাদের টার্গেট হচ্ছে এই EFGH এর মান বের করা, কারণ EFGH এর মান মানেই এটা সমান। EFGH এর মান নির্ণয় করা আমি যদি এই জায়গাগুলোতে বসাই দিই, তাইলে হচ্ছে তোমার ওইটা সমানিত এটা হবে, এই যে ওইটা সমানিত এটা হবে। আচ্ছা, এবার আমি সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ করলাম, ম্যাট্রিক্সের সাধারণ গুণন, এখানে চারটা মান পাইলাম, দোনোটা ম্যাট্রিক্স সমান, সমান হইলে এই উপাদানটা এই উপাদানের সমান, এই উপাদানটা এই উপাদানের সমান। কেমনে বলতে পারতেছি? দুইটা ম্যাট্রিক্সের সমতা থেকে বলা যাবে না এটা? অবশ্যই বলা যাবে। ধরো 1 2 3 4 ইকুয়াল টু 1 2 3 4, তাহলে 1 1 এর সমান না, 2 2 এর সমান না, এরকম আর কি। এখানে চারটা ইকুয়েশন পাইছি আমরা, সেই চারটা ইকুয়েশনের মধ্যে প্রথম ইকুয়েশনটা নিছি, প্রথম ইকুয়েশনটা নিলাম, নেওয়ার পরে সেখান থেকে এই যে ই আছে না, ই এর মানটা নির্ণয় করছি। ই এর মান আসছে কি 1 মাইনাস বিজি ডিভাইডেড বাই এ। আবার 2 নং, আবার দেখো 2 নং হতে, 2 নং কি, এই যে 2 নং, তাহলে সি প্লাস ডিজি ইকুয়াল টু 0 না, সি প্লাস ডিজি ইকুয়াল টু 0, তাহলে সিই ইকুয়াল টু মাইনাস ডিজি বলা যাবে না এখান থেকে? আরে প্লাস ডিজিটা ওপাশে গেলে মাইনাস ডিজি হবে, তাহলে সেখান থেকে বলো তো এবার আবার ই এর মানটা নির্ণয় করা যাবে না, মাইনাস ডিজি ডিভাইডেড বাই সি। আমাকে তোমরা বলো এইটাও ই এর মান, এইটাও ই এর মান, দোনোটাই ই এর মান না? তাহলে দোনোটাকে সমান সমান বলা যাবে না? হেঁচকিটা যেই পেনটা দিচ্ছে ভাই আমাকে, তো তাহলে দোনোটাই তোমার ই এর মান, দোনোটাই তোমার সমান। তো তাহলে এখন আমরা কি লিখতে পারি না যে এই 1 মাইনাস বিজি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু মাইনাস ডিজি ডিভাইডেড বাই সি, দোনোটাই ই এবং দোনোটাই সমান। আচ্ছা, ধৈর্য, 1 মাইনাস বিজি এটা হচ্ছে পিওর বেসিক। এই বেসিক জানলে তোমরা আসলে ম্যাট্রিক্সের অনেক কিছু এমনিতেই বুঝে যাবা। পিওর বেসিক পড়াচ্ছি এখন, তোমাদেরকে তো আগে অঙ্ক করার প্রসেস দেখাই দিছি। একটা ম্যাট্রিক্স থাকলে কেমনে ইনভার্স করবা সেটা দেখাই দিছি, এখন পড়াচ্ছি পিওর বেসিক। তো তাইলে 1 মাইনাস বিজি ডিভাইড বাই এ, আর এটা যদি এ পাশে আসে প্লাস ডিজি ডিভাইড বাই সি ইকুয়াল টু 0 বলা যাবে না? এটা যদি ও পাশে আসে অবশ্যই বলা যাবে। এখান থেকে এখানে লিখতেছি, দেখো নাগিনের মতন করে উপরের দিকে উঠে গেলাম। লসাগু করব আমরা, লসাগুতে তোমার এ সি আসবে, তাহলে এ, আচ্ছা একটা লসাগুটা এই লাইনে করি, তাহলে তোমাদেরও বুঝতে একটু সুবিধা হবে, আমারও লিখতে সুবিধা হবে। আচ্ছা এখানে আসতেছি আমরা, এখান থেকে তাইলে যাব আমরা, তাহলে এ সি, তাহলে এ এ মোকাবেলা, তাহলে সি এর সাথে গুণ করলে সি ইন্টু 1c মাইনাস বিজিসি, ওকে, প্লাস প্লাস দিলাম সি সি মোকাবেলা এডিজি ইকুয়াল টু 0। বুঝো নাই তোমরা? সহজ তো, এ সি লসাগু
তাহলে এ আর এ মোকাবেলা সি ইন্টু ওয়ান সি মাইনাস বিজিসি প্লাস সিসি মোকাবেলা এডিজি। ঠিক আছে, বুঝে গেছো আশা করি তোমরা। এবার এখান থেকে আমরা এখানে যাই, তো তাহলে এসির সাথে গুণ করলে 0 0, তাহলে এখানে কি থাকবে সি মাইনাস, আচ্ছা একটা কাজ করি, প্লাসটা আগে লিখি, সি প্লাস এডিজি মাইনাস বিজিসি ইকুয়াল টু 0। একটু ধৈর্য ধরো তোমরা, খালি বুঝবা কি করতেছি। এসি ইন্টু 0 0, তো তাইলে আশা করি বুঝছো কি লিখছি। এবার সি, এখান থেকে দেখো জি কমন যায়, জি কমন গেলে এডি মাইনাস বিসি। তোমরা বলতেছো স্যার এডি জি সি এগুলো কি করতেছেন আপনি, একটু ধৈর্য। তাহলে এই যে জি দিয়ে আমি যদি এডি মাইনাস বিসিটাকে রাখি আর সিটাকে যদি পাশে নিই, মাইনাস সি লেখা যাবে না? যাবে। এবং এই যে জি ইকুয়াল টু মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি লেখা যাবে? যাবে। তোমরা একটা জিনিস আমাকে আগে বলো দেখি, তোমরা বুঝছো নাকি? এখানে আমি একটা মান নির্ণয় করছি, কার মান জি এর মান, জি এর মান। কিন্তু একটা জিনিস, জি এর মানটা কার মাধ্যমে নির্ণয় করছি? এ বি সি ডি এগুলার মাধ্যমে নির্ণয় করছি। এ বি সি ডি তোমার জানা মান, আর জি ছিল অজানা। কিন্তু তোমার এই যে আমার EFGH এর মানটা নির্ণয় করতে হইতো, কিন্তু মানটা যদি আমি ABCD জানা মানের মাধ্যমে নির্ণয় করি। আচ্ছা ধৈর্য ধরো, আমাদের টার্গেট কি ছিল? EFGH এর মান নির্ণয় করো, তো আমরা কিন্তু জি এর মান অলরেডি নির্ণয় করে ফেলছি। আচ্ছা এই জি এর মানটা ধরো এখানে আমরা যদি বসাই দিই, এটা কত নাম্বার দিলাম? এটা ধরো আগেরটা যেহেতু 4 নাম্বার দিছি, এটা ধরো 5 নাম্বার সমীকরণ দিই। এই যে এটা বুঝছো তো কোনটা? ওই এর দুইটা মান বের করছি না, তার মধ্যে পরের মানটা। তাহলে জি এর মান এই 5 নঙে বসিয়ে পাই, মনোযোগ দিও। তো লিখি আমি এখানে, কোথায় লিখবো? সাদা কালার দিয়ে লিখি যে জি এর মান 5 নঙে বসিয়ে, জি এর মান 5 নঙে বসিয়ে, এখানে এই লাইনটাকে একটু এখানে আনি, জি এর মান 5 নঙে বসিয়ে। এইটা বেশি পেইন দিছে, এটাকে আমরা সুন্দর মতন করে এই যে এখানে দিয়ে দিই। ঠিক আছে, নাগিনটা একটু বৃষ্টি হয়ে গেছে আর কি। তাহলে জি এর মান যখন আমি 5 নঙে বসাবো, তাইলে কি অবস্থা হয় আমি একটু খেয়াল করি তো। তুমি ই ইকুয়াল টু মাইনাস ডি ইন্টু জি এর মান, এটা জি এর মান হচ্ছে মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। নিচে কি আছে? সি আছে, তোমরা বোঝো নাই। ই ইকুয়াল টু মাইনাস ডি, নিচে কি সি, আর এই যে জি এর মান এই পুরোটা বসাই দিছি। ওকে, জি এর মান পুরোটা বসাই দিছি। এবার এখান থেকে কি ই এর মানটা দেখো, এই মাইনাস কি প্লাস, ঠিক আছে না? এই সি আর এই সি মোকাবেলা যাবে না? যাবে। মাইনাস হবে প্লাস, উপরে কি আছে? উপরে আছে ডি, নিচে কোথায় চলে যাবে? এডি মাইনাস বিসি। তোমরা বুঝো না, এটা তো নর্মাল ক্যালকুলেশন, না যে তোমার এই সি আর এই সি মোকাবেলা যাবে, মাইনাসে প্লাস হবে, তাহলে ডি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি থাকবে না? এটাই আছে। কি আসলো? আরেকটা মান আসলো। কার মান আসলো? ই এর মান আসলো। কার মান আসলো? ই এর মান আসলো। ওই যে EFGH এর মানটা বের করা টার্গেট ছিল, তার মধ্যে ই আর জি এর মান, দুইটা মান নির্ণয় করছি আমরা, একটা হচ্ছে ই এর মান আর একটা জি এর মান। এই ই আর জি দুইটার মান আমরা নির্ণয় করে ফেলছি। কার মাধ্যমে নির্ণয় করছি? ABCD এর মাধ্যমে নির্ণয় করছি। এটাও কি? এটা হচ্ছে ABCD। এখন কোন দুইটা? এই 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা সমীকরণে তুমি কাজ করছো। এই দুইটা সমীকরণে দেখো, 1 নাম্বারকে তুমি ই এর মান বের করছো, 2 নাম্বার থেকে তুমি ই এর মান বের করছো, দুইটাকে সমান বলছো, সমান বলে সেখান থেকে জি এর মান বের করছো, জি এর মান তুমি আবার এখানে বসাই দিছো, তুমি ই এর মান পেয়ে গেছো। তাইলে 1 আর 2 কে যদি তুমি কাজে লাগানোর পরে ই আর জি এর মান বের করতে পারো, আরেকবার 1 আর 2 কে তুমি যদি কাজে লাগানোর পরে, এই যে একই প্রসেসের পরে তুমি যদি ই আর জি এর মান বের করতে পারো, বাবা তুমি কি 3 আর 4 নাম্বারকে কাজে লাগানোর পরে তুমি এফ আর এইচ, এই যে এফ
আর এই যে এইচ, এই মানগুলো নির্ণয় করতে পারবা না? এফ আর এইচ একদম একই প্রসেস, একদম একই প্রসেসে তোমার এফ আর এইচ এর মান বের হবে। তাহলে আমরা যদি বলি যে এটাকে সেম প্রসেস, তো আবার তুমি কি করবা, এখান থেকে ধরো তুমি ই এর মান নির্ণয় করছো না আগে, এখান থেকে ধরো এফ এর মান নির্ণয় করবা, এখান থেকেও তোমার এফ এর মান নির্ণয় করবা, দোনোটা এফ এর মান তোমরা সমান বলবা, ক্যালকুলেশন করবা, সেখান থেকে এইচ এর মান চলে আসবে, এইচ এর মানটা একটাতে বসাবা, এফ এর মান চলে আসবে। বুঝছো? তাহলে অনুরূপভাবে, একদম একইভাবে, অনুরূপভাবে এফ ও এইচ এর মান নির্ণয় করা সম্ভব, নির্ণয় করা সম্ভব। তো তাইলে তোমরা কি কথা বুঝতেছো? কার মান? এফ আর এইচ এর মান। এই তোমরা আমাকে বলো, তোমরা কি কথাটা বুঝছো? আচ্ছা, এগুলো না একদম ভাবো না, একদম সহজ। তো তাইলে এই যে এফ এর মান, এফ এর মানটা কি? মাইনাস বি, আর দেখো না লেখা আসতে দেখ না, এ এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। আচ্ছা, এখন তো তুমি বলতে পারো যে স্যার কি করলেন আপনি, আরেকবার বলেন তো, আপনি আরেকটা বার বলেন স্যার আপনি কি করলেন। শোনো, আমরা যেই প্রসেসে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে কাজে লাগানোর পরে আমরা ই আর জি এর মান, আমরা ই আর জি এর মান নির্ণয় করছি, একই প্রসেসে 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণকে আমরা কাজে লাগানোর পরে আমরা এফ আর এইচ এর মান এভাবে নির্ণয় করতে পারবো। তো তোমরা যদি একটু করো না, সেই এফ আর এইচ এর মানটা এগুলোই আসবে। যেরকম জি এর মান আসছে সেরকম এফ এর মান আসবে, যেরকম ই এর মান আসছে সেরকম এইচ এর মান আসবে। কোত্থেকে আসবে বুঝছো তো? বারবার বলতেছি, 3 আর 4 নাম্বারকে সমীকরণকে কাজে লাগানোর পরে। সো এই দুইটা মানই আসবে, এই দুইটা মানই আসবে। এখন তোমরা বলতে পারো স্যার আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি বুঝাতে চাচ্ছেন? টার্গেট ছিল কি? টার্গেট ছিল ই এফ জি এইচ এর মান বের করা। সেই ই এফ জি এইচ এর মান আমি নির্ণয় করছি কার মাধ্যমে? এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। এ বি সি ডি তো আমার জানা ম্যাট্রিক্স। যেমন দেখো, একটা ম্যাট্রিক্স যদি আমি মান দিয়ে দিই তোমাকে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি তো তুমি জানো না। ধরো আমি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছি 1 2 3 4, 1 2 3 4 এর মান তুমি জানো না। সেই জানা মানটা কাজে লাগাই আমি অজানা ই এফ জি এইচ বের করছি। আরেকবার বলি, আমাকে বলো এই দুইটা সমান না? এই দুইটা সমান নাকি সমান না বলো দেখি, মনোযোগ দাও, এখন সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমরা শুধু এই পুরো প্রসেসটাকে বাদ দিয়ে, এই 4টা সমীকরণটাকে বাদ দিয়ে আমরা একটা কাজ করি, আমরা এদিকে দেখি, মনোযোগ দাও। এটা লিখছি না আমরা, এ বি সি ডি হোল ইনভার্স। এটা কার সমান? ই এফ জি এইচ এর সমান না? তাহলে ই এফ জি এইচ এর সমান হবে না? তো তাহলে চিন্তা করো, এ বি সি ডি, এ যদি একটা ম্যাট্রিক্স হয় এ বি সি ডি, তাহলে এ বি সি ডির ইনভার্স কি হবে? এ ইনভার্স হবে না? হবে নাকি হবে না? হবে। তো তাইলে এই যে ই এর মান, এবার আমাকে বলো তো ই এর মান কত? ডি বাই এডি মাইনাস বিসি, ডি বাই এডি মাইনাস বিসি। বলো তো এফ এর মান কত? এফ এর মান কি? মাইনাস বি বাই এডি মাইনাস বিসি, মাইনাস বি বাই এডি মাইনাস বিসি। আমাকে বলো দেখি, আমাকে বলো এই যে জি এর মান কত? মাইনাস সি বাই এডি মাইনাস বিসি, মাইনাস সি বাই এডি মাইনাস বিসি। আমাকে বলো তো এইচ এর মান কত বাবা? এইচ এর মান হচ্ছে এ বাই এডি মাইনাস বিসি, এইচ এর মান হচ্ছে এ বাই এডি মাইনাস বিসি। তোমরা কি বুঝতে পারতেছো যে প্রত্যেকটাতে 1 বাই এডি মাইনাস বিসি, 1 বাই এডি মাইনাস বিসি, 1 বাই এডি মাইনাস বিসি, 1 বাই এডি মাইনাস বিসি আছে? তাহলে প্রত্যেকটা থেকে তুমি যদি 1 বাই এডি মাইনাস বিসি কমন আনো, তাহলে ডিটা এর জায়গায় যাবে, এটা ডি এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন পরিবর্তন হবে। এটাই হচ্ছে এ ইনভার্স। এটাই তো সেই সূত্রটা। তোমরা কি কিছু বুঝলা? এটাই তো সেই সূত্র যেটা লিখে রাখছিলাম, 1 বাই এডি মাইনাস বিসি, ডিটা এর জায়গায় যাবে, এটা ডি এর জায়গায় আসবে। দেখো তো মিলছে না? কখন? যখন একটা ম্যাট্রিক্স হবে এবিসিডি। তাহলে আমারে বলো, এবিসিডি তুমি জানো, তোমার জানা মান। ই এফ জি এইচ তুমি জানতা না, সেই ই এফ জি এইচ এর মানগুলাকে তুমি জানা মানের মাধ্যমে, এবিসিডি এর মাধ্যমে তুমি নির্ণয় করছো।
নির্ণয় করার পর তুমি যখন প্রত্যেকটা মান বসিয়ে দিছো, তাহলে একটা ম্যাট্রিক্স যদি হয় এবিসিডি, তার ইনভার্স হবে এই যে এইটা। সূত্রটা কোত্থেকে আসছে সেটা কি বুঝছো? সূত্রটা কোত্থেকে আসছে সেটা কি বুঝছো? চিন্তা করো কোথায় শুরু করছিলাম। তো এবার একটা কাজ করি, এবার লম্বা একটা নিঃশ্বাস নিই। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে আমি পুরো প্রসেসটা একবার বলি আমরা কি করছি। এবার দেখো, যারা বুঝো নাই এতক্ষণ ধরে, বুঝছো তো বুঝছো, যারা বুঝাতে আপনি বুঝে গেছো, যারা বুঝো নাই আমাকে আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, আমি বলছিলাম 10:45 পর্যন্ত ক্লাস হবে, 10:37, আমি বরাবর 10:45 শেষ করে দিব। কি জোস, কি থেকে কি হয়ে গেল দেখছো? মানে কোত্থেকে শুরু হলো, কোথায় গিয়ে কোথায় কি হয়ে গেল। এটাই হচ্ছে পিওর বেসিক, অনেক জোস পড়ালেখা। শোনো এবার আমি তোমাদেরকে প্রথম থেকে বলি। এবিসিডি একটা ম্যাট্রিক্স, এবিসিডি বাদ দাও, 1 2 3 4 একটা ম্যাট্রিক্স। আমাকে তোমায় বলবো 1 2 3 4 তোমাকে আমি দিছি, তোমাকে এই ইনভার্স নির্ণয় করতে বলছি। তাহলে 1 2 3 4 তুমি এই মানগুলো জানো না? জানো 1 2 3 4 তোমাকে তো দিয়ে দিছি। ধর তুই ভাই এই একটা ম্যাট্রিক্স নে 1 2 3 4 নেই, এটা নেই, তুই আমাকে এবার এই ইনভার্সটা দে। তো তাহলে তোমাকে আমি দিলাম 1 2 3 4, তুমি আমাকে এই ইনভার্সটা দিবা। তুমি এই ইনভার্সটা কেমনে দিবা? এই যে সূত্রটা আসলো, এই যে 1/AD - BC, ডি এর জায়গায় যাবে, এডি এর জায়গায় আসবে, বাকি দুটো সাইন চেঞ্জ হবে, এটা আসলো কোত্থেকে? এটার ব্যাখ্যা এতক্ষণ ধরে পড়াইছি, আসছে কোত্থেকে? তুমি 1 2 3 4 জানো, তুমি এই 1 2 3 4 এগুলাকে কাজে লাগাই তুমি ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আসছো, ঠিক না? আচ্ছা, তাহলে এডি মাইনাস বিসি, ডিটা এর জায়গায় গেল, এটা ডি এর জায়গায় আসলো, বাকি দুটার সাইন চেঞ্জ হয়ে গেল। ওকে, তুমি একটা ম্যাট্রিক্স পেয়ে গেলা, ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এ যদি হয় এবিসিডি, তুমি এটা জানো, তাহলে এ ইনভার্স হবে ওই এবিসিডির মাধ্যমেই তোমাকে নির্ণয় করতে হবে, এবিসিডির মাধ্যমে নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, সূত্রটা কোত্থেকে আসছে সেটা জানার জন্য আমি একটা জিনিস বুঝলাম, কোনো ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, কোনো ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। ওকে, এবার আরেকটা জিনিস জানছি, কোনো ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে আবার ওই যাকে গুণ করা হচ্ছে ওকে পাওয়া যায়। সেই কনসেপ্ট থেকে এবিসিডি ম্যাট্রিক্সকে আমরা যদি কোনো ম্যাট্রিক্স অভেদকের সাথে গুণ করি, তাহলে আমরা আবার এবিসিডিটাই পাবো। এবার আমি 1 এই অভেদকটাকে রেখে, এবিসিডিকে রেখে, এবিসিডিকে ওদিকে আনছি, এবিসিডি ইনভার্স করছি। আমাদের ভাই এটাই দরকার, আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্স জানা দরকার, যে ইনভার্স ম্যাট্রিক্সটা কি, আমরা এটা সূত্রটা কি সেটা জানতে চাই। আমরা জানি কোনো ম্যাট্রিক্সকে ইনভার্স করলে আবার একটা ম্যাট্রিক্সই পাওয়া যাবে। তাহলে এটা যেরকম আমি জানতে চাই, তাহলে তাকে যখন আমি ইএফজিএস দ্বারা প্রকাশ করছি, মানে আমি ওকে জানতে চাই। আরেকবার, এবিসিডি ইনভার্স আমি তোমার জানতে চাই, এবিসিডি ইনভার্সকে যখন আমি ইএফজিএস দ্বারা প্রকাশ করছি, মানে আমি ইএফজিএসকে জানতে চাই। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ইএফজিএইচ এর মান বের করা। মানে ইএফজিএইচ এর মান জানলে আমি এবিসিডি ইনভার্স জানবো, মানে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স জানবো। ওই ম্যাট্রিক্স কি? এবিসিডি ম্যাট্রিক্স। এবিসিডি মানে কি? এ ম্যাট্রিক্স। এ এর ইনভার্স জানবো, এ এর ইনভার্স জানবো কখন? যখন আমি তাকে আরেকটা ম্যাট্রিক্সের মধ্যে প্রকাশ করলাম, যখন আমি ইএফজিএইচ জানবো। আমার টার্গেট ইএফজিএইচ এর মান বের করা। কিন্তু প্রশ্ন হচ্ছে কার মাধ্যমে বের করা? ইএফজিএইচটা কি আবার ইএফজিএইচ এর মাধ্যমে বের করা? দেখো, জি আছে এদিকে, আর এদিকে আছে এবিসিডির মানগুলোই আছে। তাহলে এবিসিডি কি তুমি জানো? যেরকম 1 2 3 4 জানতা, তোমাকে আমি দিয়ে দিছি না 1 2 3 4, তাহলে তোমাকে আমি দিয়ে দিছি না এবিসিডি। তো এবিসিডি তুমি জানো, এই জানা মানের মাধ্যমে অজানা মানটা তুমি নির্ণয় করছো। আচ্ছা, আরেকবার, তাহলে এবিসিডি একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সটা আমি লিখছি। দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন দেখা যাচ্ছে, কোনো কথা ছাড়া গুণ করে দিছি। ম্যাট্রিক্সের সমতা থেকে এই উপাদান এই উপাদানের সমান, এই উপাদান এই উপাদানের সমান, এই উপাদান এই উপাদানের সমান, এই উপাদান 1 এর সমান। 4টা ইকুয়েশন পাইছি। 4টা ইকুয়েশন থেকে প্রথম 2টি ইকুয়েশন নিয়ে কাজ করা শুরু করছি। 1 নাম্বার ইকুয়েশন থেকে তোমার ই এর মান, 2 নাম্বার ইকুয়েশন থেকেও ই এর মান বের করছি। দোনোটাই কার মান বাবা? দোনোটাই তোমার ই এর মান। তাহলে দোনোটাই যেহেতু ই, দোনোটা সমান না, তাহলে শোভন ইকুয়াল টু শোভন হলে শোভন সমান শোভন হবে না? আচ্ছা বাদ দাও, এটা অড বাজে এক্সাম্পল হয়ে গেছে। তাহলে ই এর মান এটা, ই এর মান এটা, দোনোটাকে আমি সমান লিখে দিছি। মাইনাসটাকে এ পাশে আনছি, লসাগু করছি। লসাগু করে যে ক্যালকুলেশন করছি, সেখান থেকে জি এর মান চলে আসছে। তাহলে জি এর মানটাই হচ্ছে তোমার কি? জি এর মানটা হচ্ছে তোমার এবিসিডি, যেগুলো জানা ম্যাট্রিক্স, জানা মান, তার মাধ্যমে আসছে। ওইটাই তো টার্গেট ছিল ভাই, ইএফজিএইচ এর মান বের করব। সেই জি এর মানটা আবার আমি এখানে বসাই দিয়েছি 5 নম্বরে। জি এর মানটা বসাই দেওয়ার পরে ই এর মানটাও চলে আসছে।
তো তাইলে 1 আর 2 নাম্বার সমীকরণ কাজে লাগাই আমি যদি ই আর জি এর মান বের করি, তাহলে আমাকে 3 আর 4 নাম্বার সমীকরণ কাজে লাগাই আমি ভাই এফ আর এইচ এর মান বের করবো না? তো আসলে সত্যি অনুরূপভাবে একই প্রসেসে গেলে তুমি এফ আর এইচ এর মান বের করবা। তাহলে টার্গেট ছিল ই এফ জি এইচ এর মান বের করা, আমি ই এফ জি এইচ সব মান বের করছি, ই এফ জি এইচ। তো তাইলে এই যে ই এফ জি এইচ এর জায়গায় আমি বসাই দিব না? যদি বসাই দিই সেটাই সামথিং ম্যাট্রিক্সের ইনভার্স হবে না? তাহলে আমি কি করছি, সেই এবিসিডি ইনভার্স মানে ই এফ জি এইচ, তো তাইলে এবিসিডিটা কে, এবিসিডিটা কে এ না, এই যে এবিসিডিটা এ না, তাহলে এ উপরে আছে ইনভার্স, ই এর মান, এফ এর মান, জি এর মান, এইচ এর মান বসাই দিছি, প্রত্যেকটা থেকে 1/AD - BC কমন আনছি। দেখো তোমার আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র চলে আসছে। এই জন্য একটা ম্যাট্রিক্স যদি এবিসিডি হয় তার ইনভার্স হবে 1/AD - BC, ডিটা এর জায়গায় যাবে, এডি ডি এর জায়গায় যাবে, বাকি দুটো সাইন চেঞ্জ হবে। এটা ছিল পিওর বেসিক, এটা ছিল পিওর বেসিক। মানে তুমি যখন বেসিক জানবা, দেখো তোমাকে প্রথমে কিন্তু আমি অঙ্ক করতে শিখাই দিছি, তোমাকে বলে দিছি যদি 1 2 3 4 দেয় তুমি ডিটাকে এর জায়গায় নিবা, এটা মুখস্থ করে ফেলছো, তুমি অঙ্ক করতে পারবা। কিন্তু বুঝতে পারাটা হচ্ছে তোমার সবচেয়ে টাফ, যে কেন এরকম হয়। যখন তুমি বেসিক পড়বা না তখন দেখবা বাকি সব কিছু যে এত ইজি লাগবে। তুমি এখন সব অ্যান্সার জানো, তুমি জানো কেন সূত্রটা আসলো, তুমি জানো কেন 1/AD BC লিখছো, 1/AD - BC লিখছো, তুমি জানো কেন তোমার এই ডিটাকে এর জায়গায় নিছো, এটাকে ডি এর জায়গায় নিছো। সবচেয়ে ইন্টারেস্টিং এখন তুমি একটা জিনিস জানবা। আচ্ছা তোমাদের কেমন লাগছে বলো তো, টপিকটা বুঝছো তোমরা? কেমন লাগছে? আল্লাহ, আমি এত কষ্ট করে এতক্ষণ ধরে পড়াইছি যে এই সূত্রটা কোত্থেকে আসলো সেটা জানানোর জন্য, তোমরা কেউ কমেন্টই করো না। দেখি বলো, দেখি কেমন লাগছে তোমাদের, বলতে হবে, না বললে হবে না। তোমরা আমাকে বলবা তোমাদের কেমন লাগছে জিনিসটা, যে তোমরা অ্যাকচুয়ালি বুঝছো নাকি। অনেক মজার কিন্তু, অনেক দারুণ। এলেনা বলছে সেরা সেরা, ক্রিস্টাল ক্লিয়ার। তামিম চৌধুরী, এই তোমরা কি আমার কথাবার্তা শুনতে পাচ্ছ? মুয়াজবিন আসাদ সেই, তনিমা জি স্যার ভালো বুঝছি। সন্তোষ কুমার ডান, জি স্যার বুঝলাম। তা এখন বলো স্যার অনেক ভালো লাগছে। আরাফাত আরস, বুঝছি স্যার, স্যার অনেক ভালো লাগছে। এলোমেলো হাওয়া। তো আমাকে বলো দেখি, এই যে বেসিক তাহলে পড়া অনেক ইম্পর্টেন্ট না? শুধু কি ম্যাথে না, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, প্রত্যেকটা টপিকে বোঝাটা অনেক জোস। জোস ভাই বুঝছি স্যার। রাব্বাতুন রশনি, জি স্যার বুঝছি। রশিদা বুঝছি। হোসেন সামিদ স্যার জোস। ওকে, আধ্যাত্মিক লেভেল বলে স্যার সেরা ছিল, অনেক ভালো লাগছে স্যার। এই যে দেখো, তুমি যখন নোট করবা, তোমার এই নোটগুলো দেখবা, তুমি যখন বাইরে দিবা দেখবা সবাই অনেক পছন্দ করবে যে অ্যাকচুয়াল বেসিকগুলো এখানে আছে। ওকে, আচ্ছা। তো তাইলে আরেকটা জিনিস তোমাদেরকে বলছি যে মনে পড়ে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের মান হলো নির্ণায়ক এবং তার কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি তা নির্ণয় করা। একটা কথা বলছি না, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের মান হলো নির্ণায়ক এবং তার কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি তা নির্ণয় করা। এটা তো আমরা নির্ণায়কের সংজ্ঞাতে লিখছিলাম, নির্ণায়কের সংজ্ঞাতে লিখছিলাম। ইশরা আহমেদ এক্সাম দিস, অনেক ভালো হয়েছে, সব কমন ছিল, আপনি বেস্ট। ও ইশরা 27 অদম্য সেরা, থ্যাংক ইউ জোস। তোমাদের একটা টপিক আমি লিখছি, কি লিখছি আমি বলি দেখি। এবার তোমরা একদম সিম্পলি একটা কথা বলো, এ যদি তাহলে একটা ম্যাট্রিক্স হয় ABCD, তাইলে তার এ ইনভার্স কি? একদম সহজ, তোমরা সবাই পারবা এখন। 1/AD - BC। দেখো কত পরিচিত লাগতেছে না এখন এটা, কিন্তু প্রথম লেখছো যে পরিচিত লাগতেছিল, তো এখন দেখো একদম ইজি মনে হচ্ছে। ডিটাকে এর জায়গায় নিবা, এটাকে ডি এর জায়গায় নিবা, বাকি দুইটার সাইন চেঞ্জ করবা। তো যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স তুমি কিন্তু চাইলে নির্ণয় করতে পারবা। এবার তোমাকে নির্ণায়কের যেই সংজ্ঞা লিখছিলাম, এবং আমি ক্লাসে এই নির্ণায়কের সংজ্ঞা পড়াইতে পড়াইতে আমি কিন্তু তোমাদেরকে বলছি, বাবা নির্ণায়কের সংজ্ঞাতে আমি আবার ফেরত আসব। আবার ফেরত এসে স্যার আমাদের ব্যাচের একটা নাম দেন। অদম্য তো আমার বেস্ট একটা পছন্দের নাম, এবং অদম্য আমার অনেক কাছের। তোমরা একটু নাম সাজেস্ট করিও তো 28-এর জন্য কি দেওয়া যায়। অদম্য আর দিব না, অদম্য একটাই অদম্য থাকুক। 27 ব্যাচকে অদম্য বলবো, 28 ব্যাচকে কি বলা যায় আমাকে একটা নাম বলিও, খুব সুন্দর একটা কিউট দেখে, অস্থির দেখে, উদ্যমী দেখে, পরিশ্রমী দেখে, মানে একটা যে নাম শুনলে মনে হবে যে ইয়েস উই আর স্ট্রং, এরকম একটা জিনিস তোমার একটা নাম বলিও, ঠিক আছে? আচ্ছা,
নির্ণায়কের আমি সংজ্ঞা পড়ানোর সময় রেকর্ড আছে, দেখিও। আমি তোমাদেরকে বলছিলাম যে আমি আবার ফেরত আসবো এটাতে। লেখি একটু সংজ্ঞাটা। কোনো, তোমাদের খাতায় আছে, খুঁজে বের করো তো, খাতায় আছে, খুঁজে বের করো। কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, মানই হলো নির্ণায়ক, এবং এর কাজ হলো, এবং এর কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি, ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি তা নির্ণয় করা। দেখো সাসপেন্স মুভিগুলোতে কি হয়, আমি কিন্তু মুভি বেশি দেখছি বলে হয়তো বা আমি পড়াইও ভাবে, এই যে তোমার একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখছিলাম আমি, নির্ণায়কের সংজ্ঞা তো পড়াইছি যে কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, এতটুকু পড়াইছি, কিন্তু আমি ওই বাকি অংশটা রেখে দিছি, এবং বাকি অংশ বলছি যে হ্যাঁ ব্রেক কে বাদ আপনারা আবার জানবেন যে এর কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি তা নির্ণয় করা। এখন তুমি না এটার পারফেক্ট একটা ব্যাপার বুঝবা। তোমরা আমাকে বলবা একটা নির্ণায়ক যদি হয় এবিসিডি, তো তাহলে তার নির্ণায়কের মান কি এডি মাইনাস বিসি, ঠিক না? তার নির্ণায়কের মান এডি মাইনাস বিসি না? এটাই তো নির্ণায়ক, এটাই তো নির্ণায়ক, এটাই তো নির্ণায়কের মান। তুমি আমাকে বলো তো ইনভার্স ম্যাট্রিক্সে এখানে কি তুমি এডি মাইনাস বিসি দেখতে পাচ্ছ? এটাই নির্ণায়কের মান না? একটা বর্গ ম্যাট্রিক্স যদি এবিসিডি হয় তার নির্ণায়কের মান কি এডি মাইনাস বিসি। একটা বর্গ ম্যাট্রিক্স যদি হয় 2/2 আকারের এবিসিডি, তাহলে তার নির্ণায়কের মান কি হবে এডি মাইনাস বিসি। মিলছে না? মিলে নাই? মিলছে। মানে ইনভার্সের এখানে একটা এডি মাইনাস বিসি আছে, মানে নির্ণায়কের মানটা আছে। তো তাইলে শোনো, কোনো বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, এটাই, এবং এটার কাজ হলো এই যে এডি মাইনাস বিসি এর কাজ হলো তার ইনভার্স আছে নাকি তা নির্ণয় করা। তো তুমি বলতো স্যার বুঝি না, আপনি একবার বুঝাই দেন। যেমন প্লিজ মনোযোগ দাও, এটা খুব লাস্ট একদম টপিক, আর সিরিয়াসলি 2-3 মিনিটের মধ্যে ছেড়ে দিব। এর মান ধরো তোমার আমি বললাম এই 1 2 3 4 বললাম, আবার একই উদাহরণ দিলাম। তাহলে এই ইনভার্স কি হবে 1/AD মাইনাস বিসি, ডিটা এর জায়গায় যাবে, এটা ডি এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন চেঞ্জ হবে। ওকে, তাহলে 4 থেকে 6 গেলে কত -2, এটা অ্যান্সার। মানে এই বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আছে ভাই, আছে, এটা আছে ইনভার্স ম্যাট্রিক্স অ্যান্সার এটা। কিন্তু আমি যদি বলি যে একটা ম্যাট্রিক্স আছে, মনোযোগ দিও, 1933, এটার ইনভার্স বের করো তো, ইনভার্স বের করো 1/AD মাইনাস বিসি। শোনো, আচ্ছা আরেকটু করি, এডি এর জায়গায় গেল, ডি এর জায়গায় গেল, বাকি দুটার সাইনও চেঞ্জ হয়ে গেল, কিন্তু রে বাবা 9 - 9 মানে কি? শূন্য। এই যে শূন্য আসলো এখানে, আর যাই থাকুক না কেন, এই যে শূন্য আসলো এটা তো একটা অসংজ্ঞায়িত মান। আমাকে বলো অসংজ্ঞায়িত হইলে ইনভার্স কি আর আছে? নাই তো। এই ইনভার্স তো নির্ণয় করতে পারতেছো না, কারণ 1/0 একটা অসংজ্ঞায়িত মান। এটা জিরো, এটা কে? এই জিরোটা কে? এই জিরো মানে 9 - 9 না? এই জিরোটা কে? এই জিরোটাই তো 9 - 9 না? এই 9 - 9 কে? সেটাই এডি মাইনাস বিসি না? এই এডি মাইনাস বিসি কে? সেই নির্ণায়ক না? তো তাইলে এবার দেখো কি সুন্দর সংজ্ঞার ব্যাখ্যা, কি সুন্দর সংজ্ঞার ব্যাখ্যা, যে কোনো এই যে বর্গ ম্যাট্রিক্সের মানই হলো নির্ণায়ক, এডি মাইনাস বিসি, এটাই হচ্ছে নির্ণায়ক, এটা হচ্ছে নির্ণায়ক। এবং এই এডি মাইনাস বিসি এর কাজ কি? তার কাজ হলো কোনো ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি তা নির্ণয় করা। যেমন এখানে এটাই তো এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, এখানে -2 আছে, এটা মানে তার ইনভার্স ম্যাট্রিক্সও আছে। কিন্তু যখনই এই এডি মাইনাস বিসির মান শূন্য হয়ে গেল, তখন দেখো ওই ম্যাট্রিক্সের আর ইনভার্স ম্যাট্রিক্স থাকলো না। তো তাইলে এই বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নাই, এই বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নাই। এটা কে নির্ধারণ করলো? এডি মাইনাস বিসি নির্ধারণ করলো, এডি মাইনাস বিসি কে নির্ণায়ক। তো তাইলে এই নির্ণায়কের কাজ হলো, মানে এডি মাইনাস বিসি এর কাজ হলো যে ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি, এই ম্যাট্রিক্সটা দেখো ইনভার্স নাই তা নির্ণয় করা। তোমরা কি এখন বুঝছো? তোমরা কি এখন বুঝছো যে কোত্থেকে কি আসছে? তোমরা কি বুঝছো? আচ্ছা তোমরা নামটা পড়ে দাও না,
তোমরা আগে বলো দেখি আমাকে এই কথাটা বুঝছো নাকি, যে একটা বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তো সূত্র তো এটা, তাহলে এডি মাইনাস বিসিটাই ভাই নির্ণায়ক না? তাই নির্ণায়কের মান তো আমরা আগে বুঝছি, কিন্তু নির্ণায়কের যে কাজ, কাজ হলো ওই ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি, এই কথাটার ব্যাখ্যা কি? এই কথাটার ব্যাখ্যা হচ্ছে যে এই এডি মাইনাস বিসি এখানে আছে, মানে এই ম্যাট্রিক্সের ইনভার্সও আছে, কিন্তু এডি মাইনাস বিসির মান শূন্য, তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নাই। বুঝছো? একদম সহজ, একদম ইজি। তোমরা আগে কেউ যদি তোমরা এই নির্ণায়কটা না পড়ো, তুমি হুট করে এখানে আসো, তুমি কি জীবনে বুঝবা? বুঝবা না। তুমি যদি এই নির্ণায়কের সংজ্ঞাটা আগে না লিখো খাতায়, বুঝবা না। তাইলে একটা বর্গ ম্যাট্রিক্সের এই যে মানটা আমি নির্ণয় করলাম, এটা নির্ণায়ক এডি মাইনাস বিসি। এই এডি মাইনাস বিসি এর কাজ কি? কাজ হচ্ছে যে তোমার কোনো বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি, যেমন এই ম্যাট্রিক্সের ইনভার্স আছে, এডি মাইনাস বিসি আছে, কিন্তু এই ম্যাট্রিক্সের ইনভার্স নাই। কেন? কারণ এডি মাইনাস বিসির মান শূন্য। তোমরা কি বুঝছো? আচ্ছা, তোমরা দেখো, হঠাৎ করে তোমার একটা নির্ণায়কের সংজ্ঞা লিখছিলাম, সেই সংজ্ঞাটার ব্যাখ্যাটা আজকে শেষ হইলো যে আমরা একটা সংজ্ঞা লিখছি হুট করে, চুলের অবস্থা তো জঘন্য ভাই। আচ্ছা, তো এই সংজ্ঞাটা শেষ হইলো, দেখো তোমার আজকে আমরা মজার টপিক, অনেক মজার টপিক, যে একটাবার একটু আমার কথা শুনবা, যে অ্যাকচুয়ালি পড়তে আসছো, যে একটু হইলেও জানতে আসছো, তার কাছে এগুলো বেস্ট লাগবে, কারণ এগুলো পিওর বেসিক। তোমাকে এবার সহজ করে দিই পরীক্ষার জন্য, তুমি জাস্ট এই সূত্র জানলেই 2/2 আকারের ইনভার্স ম্যাট্রিক্স জানবা। তুমি নির্ণায়কের সংজ্ঞাটা পড়ে ফেললেই ভেজাল শেষ। বুঝা এক জিনিস, পরীক্ষাতে নর্মালি অ্যান্সার করা আরেক জিনিস, বেসিক গ্যাদার করা শেখা এক জিনিস, পরীক্ষাতে নাম্বার পাওয়া এগুলো আরেক জিনিস। তুমি যদি খুব ভালো করে শেখো, তাহলে তুমি পরীক্ষাতে পাট করে লিখতে পারবা, কিন্তু তোমার মধ্যে যদি বেসিকের ঘাটতি থাকে, তোমার হাতে দিয়ে লেখা আসতে কষ্ট হয়ে যাবে। এইচএসসি একদম মুখের মোয়া না যে তুমি খুব সহজে গ্যাদার করে ফেলবা, ঠিক আছে? তো তাইলে আমি লাস্ট আর 1 মিনিট বলবো, কারণ আমারও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে পড়ানোর জন্য। আর 1 মিনিট বলার পরে ক্লাস শেষ। যে একটা ম্যাট্রিক্স এবিসিডি, তার ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র এটা, তার মধ্যে এই যে এডি মাইনাস বিসি তুমি যেটা দেখতে পাও, সেটাই তো নির্ণায়কের মান। তো তাইলে আমরা যখন এই যে 4 একে 4 মাইনাস 3 দুগুণা 6, এটা যেটা নির্ণয় করছি আমরা 4 - 6, এটাই তো এডি মাইনাস বিসি। তো 4 - 6 মানে 0 না, -2। তাহলে এই এডি মাইনাস বিসি দ্বারা নির্ধারিত হইলো তার ইনভার্স আছে, কিন্তু এখানে 9 - 9 হয়েছে কেন? কারণ এডি মাইনাস বিসি করার পরে এই 9 - 9 এর মান আসছে 0। তাহলে এডি মাইনাস বিসির মান যখন 0, তখন তার আর ইনভার্স ম্যাট্রিক্স নাই, কারণ 1/0 তো একটা অসংজ্ঞায়িত মান, তাই না? ঠিক আছে, তো তাহলে এই এডি মাইনাস বিসিটাই নির্ধারণ করলো যে এই ম্যাট্রিক্সের ইনভার্স নাই, এই এডি মাইনাস বিসি নির্ধারণ করলো যে এই ম্যাট্রিক্সের ইনভার্স আছে। তাহলে এডি মাইনাস বিসি কি? সেটাই হচ্ছে তোমার নির্ণায়ক। আশা করি তোমরা সবাই এখন বুঝতে পারছো। আর কথাবার্তা নাই, দেখি ভালো মতো পড়ি, তাহলে কি একটা চ্যাপ্টার শেষ করতে কদিন লাগবে? এটা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করবে। ম্যাট্রিক্স নির্ণায়ক 12 থেকে 13টা ক্লাস লাগবে, সরল লেখা 25টা ক্লাস লাগবে, ডিফারেন্সিয়েশন 25টা লাগবে, মিনিমাম বলছি আমি এগুলা। তারপর হচ্ছে তোমার যোগজীকরণ 15 থেকে 20টা লাগবে। তারপর হচ্ছে তোমার ফ্যাক্টর ফাংশন খুব ছোটো ছোটো চ্যাপ্টার, 4টা-5টা লেকচারের মধ্যে হয়ে যাবে। ভিন্নের সময় 12 থেকে 13টা লাগবে, এরকম আর কি। তাহলে আনলিমিটেড আর অসংজ্ঞায়িত একই কথা? না, রিক চৌধুরী অসংজ্ঞায়িত, তাকে তুমি সংজ্ঞা প্রদান করতে পারতেছো না। আনলিমিটেড তুমি তোকে সংজ্ঞা প্রদান করেই দিলা। আচ্ছা, তেজস্ক্রিয় 28 তো নাম জীবনও দিব না, পাগল নাকি? তেজস্ক্রিয় 28 তোমার অদম্য, আমার নিজস্ব পার্সোনাল ব্যাচের নাম এটা। তোমরা অদম্য ছিল আগের আর কি, তো তোমাদেরকে অবশ্যই নতুন একটা কোনো নাম দিব। তোমাদের আজকের ক্লাস কেমন লাগছে তোমরা কি একটু রিভিউ দিবা? তোমরা রিভিউ দিবা মানে তোমরা কি গ্রুপের মধ্যে তোমাদের জানাবা? প্লিজ একটু রিভিউ দিও, ঠিক আছে? সো রুলার্স ব্যাচ একটা বাংলা নাম দিও, অদম্য, যেরকম বলতে ভাল লাগে। তারপর হচ্ছে অদম্য, তারপর হচ্ছে যে দেখি কি নাম দেওয়া যায়। হ্যাঁ, টুয়ার্ডস সব শেষ হবে না কেন? হ্যালো না,
কি যে বলো, 4 নাম্বারটা করে তবুও বুঝছি যে রিপিট করে করে পড়ান, তার কারণে রিপিট করে করে তো পড়াইতে হবে তোমাদেরকে এত তারা। আমি একটা কথা বলি, অনেকে আমার ক্লাসের মধ্যে একটু বোরিং ফিল করে ফেলবে যে যে হচ্ছে তোমার স্যার এতবার এক কথা কেন বলে, কিন্তু তোমরা কি এটা বুঝো যে বারবার 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 বললে বললে মাথার মধ্যে সেট হয়ে যায়। এক, দ্বিতীয়ত লাভ, এক ক্লাসের স্টুডেন্ট সবাই একই ধরনের মনোযোগী বা একই ধরনের মেধাবী না। মেধাবী জিনিসটা চর্চার উপর, যদিও মানে তুমি যত বেশি চর্চা করবে তত বেশি তুমি প্র্যাকটিসের উপর তোমার মেধাবী ব্যাপারটা ক্রিয়েট হবে। কম বেশি সবাই মেধাবী আসলে, যার যার প্র্যাকটিস বেশি সে মেধাবী বেশি, আমরা এইভাবে বলি আসলে কথাটা। মানে খুব গড গিফটেড কিছু ট্যালেন্টেড ছাড়া কম বেশি প্র্যাকটিসের উপরই তোমার মেধাটা আসলে নির্ধারণ হয়। সো এখন কোনো ক্লাসে কেউ হয়তো বা তোমার একটু মনোযোগী বেশি হয়, কেউ একটু মনোযোগী কম হয়, বারবার বললে সব ধরনের অডিয়েন্স পারফেক্টলি বুঝে। তো আমরা একদম একদম রুট লেভেল থেকে শুরু করে একদম যারা খুবই বেশি প্র্যাকটিস করে ওই লেভেল পর্যন্ত স্টুডেন্ট সবাইকে আমরা যখন পড়াইতে যাব, এটাই পড়ানোর আমার যে সিস্টেমটা আমার কাছে এটা ঠিক মনে হয়। ঠিক আছে, জাগ্রত 28 জাগ্রত 28 না, তোমরা তো ঘুমন্ত নাকি, তোমরা যে জাগ্রত, তুমি অল টাইম জেগে থাকো। আরও একটু দেখিও, দুরন্ত, দুরন্ত নামটা দেওয়া যায়, দুরন্ত দেন নাম, দুরন্ত 28, সুন্দর নাম কিছু, দুরন্ত দেন স্যার। একটা অদম্য, একটা দুরন্ত। হ্যাঁ, দুরন্ত নামটা তোমাদের কাছে কেমন লাগছে বলো তো দেখি, দুরন্ত 28 কেমন লাগছে একটু বলো। এই নামটা দেওয়া যায়, ঘাটটা ব্যথা হয়ে গেছে। দুরন্ত 28, সুন্দর নাম। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সাথে অনেক কথাবার্তা বলছি আজকে, অনেক মজা লাগছে ক্লাসটা নিতে। দুর্বার 28, ইয়াস, দুর্বারও সুন্দর, দুর্বার দুরন্ত, দুর্বার দুরন্ত, এই দুইটা থেকে একটা দেওয়া যাবে, দুর্বার বা দুরন্ত। তোমরা তোমাদের অগ্নিশিখা, ওয়াও, তোমরা তোমাদের বন্ধুবান্ধব সবাইকে জানাইও যাতে হচ্ছে কোর্সে এনরোল করে। তোমরা প্লিজ কোর্সে এনরোল করিও। আর হচ্ছে যে স্যার আপনাদের ছাড়ছেও কি এভাবে পড়াবেন, মানে বুঝিনি, আপনার পড়ানোর ধরন অনেক সুন্দর, থ্যাংক ইউ না স্যার, দেন প্লিজ। অপরাজয় 28 ভালো লাগছে, দুরন্ত তবে আরও দেখেন, দুরন্ত দুর্বার, দুরন্তটা সুন্দর, অদম্য দুরন্ত, এটাই ঠিক আছে, আমি নাম দিব দুরন্ত বা দুর্বার, এটা একটা দিব। ঠিক আছে, থ্যাংক ইউ ওয়াজিয়া, সবাইকে অনেক ভালো লাগলো তোমাদের ক্লাস নিয়ে, তোমরা অনেক জোস, তোমরা ভালো রেসপন্স করছো অনেক, এভাবে রেসপন্স করিও, ভালো লাগবে। রাব্বাতুন রশনি বলতেছে পৈশাচিক 28, অস্থির তোরা, পৈশাচিক তোরা, বেশি জোস, বেশি একদম। টাটা, বাই বাই বাই।